ব্যোমকেশ আজ একটু বেরিয়েছে, বেশ সকালের দিকেই বেরিয়েছে, এখনো ফেরেনি। তবে কাল রাতে ব্যোমকেশের কাছে একটা টেলিফোন এসেছিল। টেলিফোনে কথা বলার পর ব্যোমকেশের মুখটা সামান্য ম্লান হয়ে যেতে দেখেছিলাম। সেই ব্যোমকেশ যখন আজ সকালে কিছুই না বলে বেরিয়ে পড়েছে, তখন ব্যাপারটা নিয়ে কেমন যেন সন্দেহ হলো। কাল রাতে টেলিফোনের ব্যাপারে সে কিছুই বলেনি, তবে বেশ কিছুক্ষণ কথাবার্তা হয়েছিল। ব্যোমকেশের দিক থেকে যে কি কথা হয়েছে তা আমি জানি না, কারণ তখন আমি ঘরের ঠিক জানলার কাছে চেয়ারটা নিয়ে বসেছিলাম। বেশ কিছুদিন ধরে বৃষ্টি হয়ে চলেছে, আর সন্ধ্যের দিকে চেয়ার নিয়ে জানলার কাছে বসে থাকার মধ্যে একটা অন্যরকম ব্যাপার আছে। ব্যোমকেশ ফিরছে না দেখে আমি বাধ্য হয়ে একবার রান্নাঘরে সত্যবতীর কাছে গেলাম। তারপর বললাম, বৌঠান, ব্যোমকেশ কি কিছু বলে গেছে তোমায়? না ঠাকুরপো, সে তো আমায় কিছু বলে যায়নি। আমি তো মনে করলাম তোমায় কিছু জানিয়ে গেছে হয়তো। কোনো একটা ব্যাপার নিয়ে কাল রাত থেকেই চিন্তিত বলে মনে হয়েছিল, তবে আমায় কিন্তু কিছু বলেনি। একটা টেলিফোন এসেছিল সকালে, আর তারপরেই তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লো। জিজ্ঞাসা করতে বললো একবার থানায় হয়ে যাবে। তাহলে একবার দাসবাবুকে টেলিফোন করলেই তো জানা যাবে। আচ্ছা থাক, একটু না হয় দেখি। ব্যোমকেশ কিন্তু বিকেলের মধ্যেও ফিরল না। তখন বাধ্য হয়ে দাসবাবুকে টেলিফোন করতেই হলো। কিন্তু থানায় টেলিফোন করতে জানা গেল দাসবাবু আর ব্যোমকেশ কোথায় যেন বেরিয়েছে। আমি স্পষ্ট বুঝতে পারলাম ব্যোমকেশ নতুন কোনো একটা কেস আস্তে আস্তে ঘটিয়ে চলেছে। তবে সেই কেসটার সাথে কি কাল রাতের টেলিফোনটার কোনো সম্পর্ক আছে? টেলিফোনটা আসার আগে পর্যন্ত তো সবই ঠিক ছিল, তারপরেই ব্যাপারটা কেমন যেন গোলমাল হয়ে গেল। এরপর অপেক্ষা করা ছাড়া আর কিছুই নেই। তবে ঘরে বসে শুধু শুধু অপেক্ষা করার বদলে আমি আমার আগের কেসের ব্যাপারে যে লেখাটা শুরু করেছিলাম সেটাই চালিয়ে যেতে লাগলাম। ব্যোমকেশ ফিরল সন্ধ্যের দিকে। ওকে দেখেই বোঝা যাচ্ছিল বড্ড ক্লান্ত হয়ে পড়েছে। ঘরে ঢুকতেই আমি তার দিকে এগিয়ে গিয়ে কিছু একটা বলতে যাচ্ছিলাম, তার আগেই ব্যোমকেশ বলল, এখন একটু অপেক্ষা করো, হাত মুখটা ধুয়ে আসি, সারাদিন অনেকটা ঘোরাঘুরি হয়েছে, আজ বড্ড ক্লান্ত লাগছে, কিছু খেয়ে নি, তারপর বলছি সব। ব্যোমকেশ হাত মুখ ধুয়ে পোশাক বদলে এসে ঘরের চেয়ারে বসল। তারপর সত্যবতী চা এনে দিতেই চা খেতে খেতে আমার দিকে তাকিয়ে বলল, কাল রাতে একটা টেলিফোন এসেছিল, মনে আছে? আন্দাজ করে বলো তো টেলিফোনটা কে করেছিল? যতদূর মনে হচ্ছে দাসবাবু, না হলে এমন কেউ যার পেছনে তুমি আজ গোটা দিনটা ছুটে বেরিয়েছ। দাসবাবু নয়, তবে দ্বিতীয় কথা ঠিকই বলেছ। তবে কেসটাও জটিল, বুঝলে অজিত। আজ গোটা দিন ধরে লোকটার সন্ধান করে বেরিয়েছি, কিন্তু তেমন কিছুই হাতে আসেনি। কোনো খুনি নাকি? মানে কেসটা কি হয়েছে বলো তো? বর্তমানে নতুন করে কোনো কেস হয়নি। আসলে আমার মন বলছে নতুন কিছু হতে চলেছে। আমায় যে টেলিফোন করেছিল সে আসলে একজন খুনি। তবে সমস্যা হলো, বেশ কয়েক বছর আগে একটা কেসে আমি তাকে জেলে পাঠিয়েছিলাম। এবার এখন সম্প্রতি মাস দুয়েক হলো সে জেল থেকে বেরিয়েছে। কাল রাতেই আমার টেলিফোন করেছিল। তবে আমার কেন জানি না মনে হচ্ছে সে নতুন কিছু একটা করতে চলেছে, এবং তাই আমি টেলিফোন করেছিল। আজ দাসবাবুকে নিয়ে তার থাকার মতো সম্ভাব্য সব জায়গাগুলোই খোঁজ খবর চালিয়েছি, কিন্তু কোথাও তো টিকিটাও পাওয়া যায়নি। অজিত, আমার মনে হচ্ছে সামনে কিছু একটা ঘটতে চলেছে, বেশ বড় কিছু একটা। অন্তত একটা খুন তো হতেই পারে। ব্যোমকেশের কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। একটা খুন হতে চলেছে সেটা ব্যোমকেশ আগে থেকেই বুঝতে পেরে গেছে, অথচ তার করার মতো কিছুই নেই। এই অবস্থাটা সত্যিই বলার মতো নয়। আমি বুঝতে পারছিলাম ব্যোমকেশ সারাটা দিন কেন ঘুরে বেরিয়েছিল। এবার সত্যিই আমার খারাপ লাগলো। আসলে আমায় নিয়ে না যাওয়ার জন্য একটু রাগ আমার হয়েই ছিল। তবে যখন বুঝতে পারলাম ব্যাপারটা একটু অতিরিক্ত জটিল, তখন আর মনে মনে রাগটা জিইয়ে রাখতে পারলাম না। তার বদলে বললাম, আচ্ছা, তুমি তো তোমার মতো চেষ্টা করেছো, এবার তারপরেও যদি কিছু হয়ে যায় সেখানে তো তোমার দায় নেই। অনেক বছর আগে, তখনও তোমার সাথে আমার তেমন পরিচয় হয়নি অজিত। তখন ভদ্রলোককে আমি গ্রেফতার করিয়েছিলাম। তবে সেই কাজে
আমাদের দুজন সাহায্য করেছিল। এবার আমার ভয় হচ্ছে এখন যদি লোকটা বেরিয়ে এসে তাদের উপর আক্রমণ করে বসে তাহলে কি হবে। আমি চাইলেই তাদের উপর পুলিশি পাহারার ব্যবস্থা করতে পারি, কিন্তু তাতে সমস্যার সমাধান হবে না। এখন তাহলে তুমি চাইছোটা কি? আমি চাইছি লোকটার গতিবিধির উপর নজর রাখতে। যে মুহূর্তে সে একটা ভুল করে বসবে কিংবা খুন করার চেষ্টা করবে তখনই আমি তাকে ধরব, একদম হতে নতে। এমনিতেই তার উপর একটা জেলের আসামির দাগ রয়েছে, আর তাই তাকে গ্রেফতার করতে খুব একটা অসুবিধা হবে না, কিন্তু তাকে খুঁজে না পেলে বড্ড বিপদ। এই সময় সত্যবতী আমাদের ঘরে এসে ঢুকলো, তারপর বলল, সেই সকালে বেরিয়েছো আর এখন তুমি বাড়ি ঢুকছো, ব্যাপারটা কি তোমার? ব্যোমকেশ কোনো কথা না বলে সত্যবতীর দিকে তাকালো, তারপর মুখটা সামনের দিকে এনে দুটো হাত মুখের ওপর রেখে বলল, সত্য, সামনে একটা বড় বিপদ আসতে চলেছে, কিন্তু এই মুহূর্তে আমার কি করা উচিত সেটাই আমি বুঝতে পারছি না। আমি দেখেছি ব্যোমকেশের এমন হুটহাট বেরিয়ে পড়া, নিয়ম না মানা, এই সমস্ত কিছুর জন্য সত্যবতী মাঝে মাঝেই রাগ করে, কিন্তু যখনই বুঝতে পারে ব্যোমকেশ কোনো একটা কেস নিয়ে গভীরভাবে ঘেঁটে আছে অথবা চিন্তা করছে, তখন সত্যবতীকে দেখেছি সমস্ত কিছু মেনে নিয়ে ব্যোমকেশের পাশে এসে দাঁড়াতে। আর ব্যোমকেশ নিজেও সে কথা স্বীকার করে। এই ব্যাপারটার জন্যই সেও এই বিষয়ে নিজের মনের বল সব সময় ধরে রাখতে পারে, কারণ সত্যবতী তাকে চরম পরিস্থিতিতে সব সময় সাহায্য করে আসছে। সত্যবতী বেশ কিছুক্ষণ ব্যোমকেশের দিকে তাকিয়ে রইল, তারপর সামনের চেয়ারটা টেনে বসে পড়ল। কি হয়েছে বলো তো? ব্যোমকেশ চেয়ারের পিছনের দিক করে একটু হেলান দিয়ে বলল, কি হয়েছে সেটা বলতে গেলে তো তোমাদের একটা গল্প বলতে হয়। তখনও তোমাদের সাথে আমার পরিচয় হয়নি, সেই সময় একটা কেসের কথা তোমাদের বললে তাহলে গোটা ব্যাপারটা তোমরা বুঝতে পারবে। তোমার যদি এই মুহূর্তে কোনো সমস্যা না থাকে তাহলে তুমি সেই ব্যাপারটা বলতে পারো, আর আমার মনে হয় ব্যাপারটা খুলে বললে এই কেসে যদি কোনো সাহায্য আমরা করতে পারি। বেশ, তাহলে তোমাদের সমস্যাটা খুলেই বলি। এই সত্য, আর একবার একটু। সত্যবতী ব্যোমকেশের মনের কথা বুঝতে পেরে উঠে চলে গেল। আমরা চুপ করে বসে রইলাম। ব্যোমকেশ চেয়ারে হেলান দিয়ে রইল। সত্যবতী একটু পরেই চা নিয়ে আসতে ব্যোমকেশ কাপ তুলে নিয়ে একটা লম্বা চুমুক দিয়ে বলতে শুরু করলো, তখন সত্য অন্বেষণের কাজে আমি প্রথম নেহাত শখের বসে দু একটা কেস সলভ করার পরে পুলিশের দুটো কেসে সাহায্য করে ফেলেছি, আর সেই সূত্রে রাখালের সাথে আমার পরিচয় ঘটেছে। তখন এখানে থাকতাম না, তখন থাকতাম অন্য একটা বাড়িতে। সেখানে পুটিরাও আমার সাথে ছিল, তবে তখন কিন্তু এমন বেছে বেছে কেস হাতে নিতাম না, যেটা ভালো মনে হতো সেটাই নিয়ে নিতাম। আর তাছাড়া বুঝতেই পারছো তখন নতুন, তাই সমস্ত কিছু হাতে নিয়ে দেখার চেষ্টা করতাম, সেটা সামান্য চুরি হোক কিংবা অন্য কিছু। এমনভাবেই চলছিল। এমনভাবে চলতে চলতে একদিন রাখালবাবু বাড়িতে এসেছে। আমার বসার ঘরে তাকে বসিয়ে দিয়ে আমরা মুখোমুখি বসলাম। সে একটু ইতস্তত করছে দেখে বললাম, এ কি ব্যাপার বলো তো, সকাল সকাল বাড়িতে এলে অথচ এখনো চুপ করে বসে রয়েছো, কিছু বলছো না? কিছু কি হয়েছে? ব্যোমকেশ, একটা খুন হয়েছে, তবে খুনটা হতে অন্য একজন দেখেছে, কিন্তু সমস্যা হলো কে খুনটা করেছে সেটা দেখতে পাইনি। এটা আবার কেমন কথা তুমি বলছো? খুনটা হতে একজন দেখেছে অথচ খুন কে করেছে সেটা দেখতে পাইনি, এটা কি করে হয়? যিনি খুন হয়েছেন তার বাড়ির জানালা পাশের বাড়ির একটা জানলা থেকে দেখা যায়। সেই জানলা দিয়ে রাতের বেলা ভদ্রলোক অন্ধকারে অল্প আলোয় আধারেতে খুন হতে দেখেছেন, এমনকি চিৎকারও শুনেছেন। তবে ভদ্রলোক বাড়ি থেকে বেরিয়ে পাশের বাড়িতে যাওয়ার আগেই খুনি চম্পট দিয়েছে। তাই বললাম, ভদ্রলোক খুনটা হতে দেখেছেন কিন্তু খুনিকে দেখেননি। আচ্ছা, তারপর? যিনি খুন হয়েছেন তার বাড়ি থেকে কিন্তু কিছুই চুরি যায়নি। তার বাড়িতে একজন কাজের লোক রয়েছে, তাছাড়া তার বাড়িতে আর কেউ থাকে না। কাজের লোকটি থাকে একতলার ঘরে আর ভদ্রলোক থাকেন দোতলার ঘরে। তবে সমস্যা হলো যে 3 ঘন্টা হয়েছে সেদিন কাজের লোকটির কোনো কারণে ছুটি নিয়ে গ্রামের বাড়িতে গিয়েছিল। খুন যেদিন হয় সেদিন সবাই এরকম ছুটি নিয়ে গ্রামের বাড়িতে যায়। রাখাল, তুমি কি ব্যাপারটা খোঁজ নিয়ে দেখেছো? দেখেছি। কাজের লোকটি শুধু সেদিন নয়, তার আগের 2 দিনও বাড়িতে ছিল না, এবং সে যে গ্রামের বাড়িতে কোনো একটা কারণে গিয়েছিল সেটাও জানা গেছে।
তবে নিজের মেয়ের বিয়ে ছিল, তাই সে প্রায় সপ্তাহখানেকে ছুটি নিয়ে গ্রামে গিয়েছিল। এই ব্যাপারটা শুধুমাত্র তার গ্রামের খবর নিয়েই নয়, পাশের বাড়ির যে ভদ্রলোক ঘটনা হতে দেখেছেন তিনিও আমাদের জানিয়েছেন। আচ্ছা, কোনো কিছু চুরি গেছে কি? মানে ধরো ভদ্রলোকের ঘর থেকে দামি কিছু, কিংবা তার আলমারি থেকে টাকা? টাকা পয়সা চুরি বোঝা যায়নি, কারণ আলমারি ভাঙার কিংবা খোলার চেষ্টা করা হয়নি। তবে ঘর থেকে যদি অন্য কিছু চুরি যায় সেটা আমি জানি না। কাজের যে লোকটি ছিল তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তবে সে বলেছে যে কালকের মধ্যেই ফিরে আসবে। তারপর তার সাথে ঘরের ভেতরে এবার খুঁজে দেখলেই বোঝা যাবে যে কিছু চুরি গেছে কি না। ঘটনাটা কবে ঘটেছে? মাত্র 2 দিন আগে ঘটেছে। তবে একটা ব্যাপার আমার খটকা থেকে যাচ্ছে ব্যোমকেশ। কি ব্যাপার বলো তো রাখাল? দেখো, তোমার না ব্যাপারটা ঠিক বলে বোঝাতে পারবো না। আমার কেমন একটা যেন খটকা লাগছে, যেন মনে হচ্ছে যে খুনটা পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। তুমি মার্ডার স্পটটা দেখোনি তো? আমায় তোমার দেখানো উচিত ছিল। দেখলে দেখতে কোথাও কিছু নেই। ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করা, ভেতরে খুনি খুন করে কোনো সূত্র রাখেনি। খুনের অস্ত্র তো নেই, তাছাড়া ঘরের কোথাও অন্য কোনো চিহ্ন মাত্র নেই। এতটা ঠান্ডা মাথায় আর ভেবেচিন্তে খুন করার সময়টা সে পেল কি করে? আর তাছাড়া সেই ভদ্রলোক তো বলেছেন তিনি খুনটা হতে দেখেই দৌড়ে বাড়ির বাইরে বেরিয়ে এসেছিলেন, কিন্তু তারপরও তিনি কাউকে দেখতে পাননি। কেন? আচ্ছা, এমন তো হতেই পারে রাখাল, ভদ্রলোক বাড়ি থেকে বেরিয়ে সামনে আসার সময়ের মধ্যে উনি বাড়ির পেছনের দিক দিয়ে বা অন্য কোনো দিক দিয়ে পালিয়ে গেছে, আর তিনি খুনটা হতে দেখেছেন। সেটা ঠিক আছে, আর তার মধ্যে হয়তো খুনি বাইরে বেরিয়ে দরজা বন্ধ করে দিয়েছে। না ব্যোমকেশ, তুমি বুঝতে পারছো না। দুটো বাড়ির মধ্যে দূরত্ব খুব একটা বেশি নয়। একটা খুন হতে দেখে সেখান থেকে বেরিয়ে আসতে সময় বেশি একটা লাগতে পারে না। তবে এটা হতেই পারে ভদ্রলোক ব্যাপারটা দেখে সামান্য সময়ের জন্য চমকে গিয়েছিলেন, আর এটাও হতে পারে খুনি জানালা দিয়ে তাকে দেখতে পেয়েছিল, আর ঠিক সেই কারণেই ভদ্রলোকের আসতে দেরি হয়েছে, আর সেই সুযোগে চম্পট দিয়েছে খুনি। এটা হতেই পারে রাখাল, তবে তোমার যখন এতটা সন্দেহ হচ্ছে তখন ব্যাপারটার মধ্যে কিছু তো একটা নিশ্চয়ই আছে। আর ভদ্রলোকের কোনো শত্রুর ব্যাপারে কিংবা কি খুন করতে পারে এসব ব্যাপারে খোঁজ নিয়েছো? ভদ্রলোকের একসময় চিনির ব্যবসা ছিল, তবে সম্প্রতি তিনি বাড়িতেই থাকেন, বইপত্র পড়ে সময় কাটান, কিংবা মাঝে মধ্যে বাড়ির বাইরে যান। তবে তার শত্রু কেউ থাকতে পারে বলে তো মনে হয়নি। তাহলে তো সমস্যা হয়ে গেল রাখাল। এখন ভদ্রলোককে কে খুন করতে পারে সেটা তো প্রথমে খুঁজে বের করতে হবে। আর যে ভদ্রলোক সাক্ষী হয়ে রয়েছেন তার কাছ থেকে তেমন কিছু জানা গেছে? তিনি বলেছেন তিনি যা দেখেছেন সমস্তটাই অন্ধকারে। ঘরের ভেতরে আলো জ্বলছিল, তবে সেই আলোতে স্পষ্টভাবে কোনো কিছুই বোঝা সম্ভব নয়। তবে একজন যে ধস্তাধস্তি করছিল সেটার কথাই বোঝা গেছে। যিনি খুন হয়েছে তার নাম কি? আর যে ভদ্রলোক সাক্ষী রয়েছেন তার কি নাম? যিনি খুন হয়েছেন তার নাম গজপতি সামন্ত, আর যে ভদ্রলোক সাক্ষী রেখেছেন তার নাম হলো... ব্যোমকেশ এতটা বলে চুপ করলো। তারপর আমার দিকে তাকিয়ে বলল, তখনও জানতাম না অজিত ওই একটা নাম আমাদের কতটা ঘোল খাওয়াতে পারে। তবে তারপরে যখন রাখালের সাথে এই কেসটা নিয়ে কথাবার্তা বলতে লাগলাম তখন ঠিক করলাম আজ আর সম্ভব নয়। কাল সকালে একবার রাখালের সাথে গিয়ে পাশের বাড়ির ভদ্রলোকের সাথে কথা বলবো। সে ভদ্রলোক যতটা দেখেছেন তার উপর ভিত্তি করে এই কেসটাই আমাদের কাজ করতে হবে। না হলে গজপতি সামন্ত খুনের ব্যাপারটা কোনোভাবেই খুঁজে বার করা যাবে না। কিন্তু রাখালের খটকাটা আমাকে বারবার ভাবাচ্ছিল। রাখাল বেশ করেতকর্মার ছেলে, আর তার মাথার বুদ্ধিও বেশ আছে। আর পুলিশের লাইনে রাখালের মতো পুলিশ অফিসার পাওয়া খুব একটা সহজ নয়। মানুষরা যেমন সৎ, যেমন নিষ্ঠাবান, আর তেমনই কাজের ক্ষেত্রে উৎসাহ প্রচণ্ড বেশি। তাকে নিয়ে এমন এমন কিছু নৈশ অভিযানে আমি বেরিয়েছিলাম যেগুলোতে অন্য কেউ হলে হয়তো যেতেই চাইতো না। রাখালের সাথে আমি পরদিন সকালে গিয়ে পৌঁছলাম সেই বাড়িটায়। আসলে যে ভদ্রলোক সাক্ষী হিসেবে আমাদের সাহায্য করতে চেয়েছিলেন তার নাম ছিল অনিরুদ্ধ ঘোষ। রাখাল আর আমি অনিরুদ্ধ ঘোষের বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে পুলিশের জিপ থেকে নামলাম। আমাদের জিপের শব্দ শুনে বোধহয় অনিরুদ্ধবাবুকে জানলার কাছে এসে উঁকি দিয়েছিলেন। তারপর আমরা দরজার কাছে গিয়ে দাঁড়াতেই দরজা ধাক্কা দেওয়ার আগেই দরজা খুলে দিল।
রাখালের দিকে তাকিয়ে ভদ্রলোক বললেন, কিছু জানতে পারলেন স্যার? গজপতি বাবুকে ওভাবে কে খুন করলো? তাছাড়া আমারই ভুল। আমি যদি আর একটু তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতাম তাহলে হয়তো খুনি পালাতে পারতো না। কিন্তু কি করব স্যার, যতটা তাড়াতাড়ি সম্ভব ছুটে গিয়ে তো আমি কিছুই দেখতে পাইনি। আপনি যখন আপনার ঘর থেকে বেরিয়ে ছুটে গজপতিবাবুর বাড়ির কাছে গেলেন তখন কিছু দেখতে পাননি? কাউকে ছুটে বেরিয়ে যেতে কিংবা অন্য কিছু? আমার মনে হয় আমি যেমন জানলা দিয়ে খুনিকে দেখেছিলাম তেমন খুনিও কোনোভাবে আমাকে দেখেছিল, আর তাই তাড়াতাড়ি সে পালানোর চেষ্টা করেছে। এমন ব্যাপারটা দেখে আমি একবার চিৎকার করে উঠেছিলাম স্যার। আমার মনে হয় সেখানেই আসলে কি হয়েছে না হয়েছে আমি কিছুই স্পষ্টভাবে মনে করতে পারছি না। আসলে এমন একটা ব্যাপার হয়ে গেল চোখের সামনে, আর তারপর আপনি ছুটে ঠিক কোথায় গিয়েছিলেন? মানে গজপতিবাবুর বাড়ির বাইরে না তার বাড়ির ঘরের ভেতরে? আমি গজপতিবাবুর বাড়ির বারান্দা পর্যন্ত গিয়েছিলাম। তারপর মনে হলো ভিতরে ঢোকাটা ঠিক হবে না, তাই আমি বাইরে এসে আমার ঘর থেকে পুলিশকে টেলিফোন করে গোটা ব্যাপারটা জানাই। কিন্তু আপনি তো পুলিশকে টেলিফোন করে জানিয়েছিলেন যে খুন হয়েছে। আপনি কি খুনটা হতে দেখেছেন? হ্যাঁ, আমি তো স্পষ্ট দেখলাম যে ঘরের ভিতরে কেউ একটা গজপতিবাবুর মাথায় কিছু দিয়ে একটা আঘাত করছে। গোটা ব্যাপারটা হয়তো ঠিকভাবে আপনাকে বোঝাতে পারবো না। আমি ঠিক ওই সময় ঘরের মধ্যে পায়চারি করতে করতে সিগারেট খাচ্ছিলাম। একবার জানলা দিয়ে বাইরে গজপতি বাবুর দিকে তাকাতে তাকাতে দেখতে পেলাম গজপতি ঘরের বিছানার উপরে বসে আছেন। পাশে একটা আলো জ্বলছে, সেই আলোতে একটা বই পড়ছেন বোধহয়। তারপরে আবার যখন পায়চারি করতে করতে জানলার কাছে গেলাম তখন মনে হলো গজপতি বাবুর ঘরে আরও একটা কেউ আছে। আমি ভাবলাম তাহলে গজপতি বাবুর কাজের লোক নিবারণ চলে এসেছে হয়তো, কিন্তু তার তো আসার কথা ছিল না। তার মেয়ের বিয়ে রয়েছে, ছুটি নিয়েছে, এসব তো গজপতি বাবু আমাকে বলেছেন। এমনকি নিবারণও যাওয়ার আগে আমাকে বলে গেছে গজপতি বাবুর খেয়াল রাখতে। তারপর যখন তৃতীয়বার আসলাম তখন দেখতে পেলাম গজপতি বাবুর সাথে তার ধস্তাধস্তি চলছে। তখনই আমি একবার চিৎকার করি। সেই চিৎকারের সাথে সাথেই লোকটা এবং গজপতিবাবু দুজনেই আমার দিকে তাকায়। গজপতিবাবু কিছু একটা বলার চেষ্টা করছিলেন মনে হলো। তার আগে একটা শব্দ শুনতে পেয়ে আমি বুঝতে পারলাম কোনো একটা কিছু দিয়ে মাথায় আঘাত করার শব্দ। তখনই আমি একটু হতভম্ব হয়ে যাই। তারপর ঘোর কাটিয়ে দৌড়ে বাড়ি থেকে বাইরে বেরিয়ে গজপতিবাবুর ঘরের দিকে যাই, কিন্তু দেখি দরজা বাইরে থেকে বন্ধ। সত্যি বলতে বাড়িতে ঢোকার সাহস আমার ছিল না। আমি বাইরে থেকে একবার ভালো করে দেখে নিয়েছিলাম। আমার কাছে একটা টর্চ ছিল। মনে হলো যখন বাইরে কেউ নেই ভেতরে ঢোকার ইচ্ছা হলো, কিন্তু বাইরে থেকে বন্ধ দরজা খুলে ভেতরে ঢোকার সাহসটা তখনও হয়নি। তাই তাড়াতাড়ি ফিরে এসে আমি পুলিশকে টেলিফোনটা করি। তারপর তো স্যার সবই জানেন। সবটাই বুঝলাম অনিরুদ্ধবাবু, কিন্তু সমস্যাটা হলো আপনি ঘরের মধ্যে আলো থাকা সত্ত্বেও কোনো মুখটা দেখতে পেলেন না কেন? তার মুখ কি ঢাকা ছিল কোনো কাপড়ে? তার মুখ একটা রুমালে বাঁধা ছিল ব্যোমকেশবাবু, সেই কারণে আমি তার মুখটা দেখতে পাইনি। তবে সামান্য লম্বা, একটু রোগার দিকে চেহারা মনে হয়েছে। অনিরুদ্ধবাবুর সাথে এই সমস্ত বিষয়ে কথাবার্তা বলে তারা বেরিয়ে এলো। গজপতিবাবুর ঘরের চাবি ব্যোমকেশের কাছেই ছিল। তারা ভিতরে যেতেই দেখতে পেল আগের মতো সুন্দর করে গোছানো, তবে ঘরের বিছানাটা কেমন এলোমেলো হয়ে আছে। দেখেই বোঝা যায় এই বিছানায় আগের দিন ধস্তাধস্তি হয়েছে গণপতিবাবু আর সেই খুনির মধ্যে। এই ঘরেই খুনটা হয়েছে। এই ঘর থেকে অনিরুদ্ধবাবুর জানলাটা ভালোভাবে দেখা যায়, তবে এতটা কাছ থেকেও ভদ্রলোকের মুখটা দেখতে পেলেন না, সেটাই কেমন যেন অবাক লাগছে। এই ঘরে যদি আলো জ্বলে তাহলে তো খুনির মুখটা দেখা সম্ভব। আহা, তুমি ভুলে যাচ্ছ ব্যোমকেশ। অনিরুদ্ধবাবু বলেছেন তো এই ঘরে খুনির মুখে রুমাল বাঁধা ছিল, তিনি দেখেছেন। সবটাই বুঝতে পারছি রাখাল, কিন্তু এই ঘরে এসে ঢোকার পর থেকে তোমার মতো আমারও কোনো একটা কারণে অদ্ভুত খটকা লাগছে। মৃতদেহ নিয়ে যাওয়ার পরে এই ঘরে কি তোমরা কিছু করেছো? মানে ঘরটা গুছিয়েছো বা কোনো কিছু সরিয়েছো?
না, এই ঘরটা যেমন ছিল তেমনই রয়েছে, শুধু বিছানাটাই এমন এলোমেলো করা ছিল। তবে সেটা দেখতে দেখতে ব্যোমকেশ কেমন যেন চিন্তিত হয়ে পড়ল। ব্যোমকেশ, কি ব্যাপার বলো তো? তুমি অদ্ভুতভাবে ওই জানালাটার দিকে বারবার তাকাচ্ছ কেন? এই জানলাটা, এই জানলাটা দেখে কি এটা মনে হচ্ছে রাখাল? ঠিক বুঝে উঠতে পারছি না। এবার বুঝতে পারছো তো কেন তোমায় বলেছিলাম যে কেসটায় আমার কিছু খটকা লাগছে? তবে সেটা আমি ঠিক বলে বোঝাতে পারছি না। আসলে ঘরটা যেন অতিরিক্তভাবে গোছানো। যদি কেউ একজন বাইরে থেকে এসে এই ঘরে ঢোকে, তাহলে তার জন্য একমাত্র দরজা দিয়ে ঢুকতে হবে। আর যতদূর সম্ভব দেখে মনে হচ্ছে দরজাটা গজপতিবাবুর সামনের দিকেই ছিল। তাই সেখান থেকে যদি কেউ আসে, তাকে তিনি দেখতে পাবেন না, এটা হতে পারে না। আরো একটা ব্যাপার, গজপতিবাবু জানতেন বাড়িতে তিনি একা, তারপরেও তিনি দরজা খোলা রেখে দেবেন কেন? কিন্তু অনিরুদ্ধবাবু যে এই ঘরে একজনকে দেখেছেন খুনটা করতে, অর্থাৎ গজপতিবাবুর মাথায় আঘাত করতে, তাহলে সে কোথা থেকে এলো? আর খুনি যাওয়ার সময় দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়ে গেলই বা কেন? আমিও সেটাই বুঝতে পারছি না রাখাল। কেসটা যতটা সহজ মনে করেছিলাম ততটা নয়, একটু সময় লাগবে কেসটায়। একটা কাজ করো, আজকের মতো চলো, তোমার কাছে তো গজপতিবাবুর বাড়ির চাবি রইল, আর সে কাজের লোকটি বাড়িতে আসুক, তারপর আরেকবার তাদের সাথে কথাবার্তা বলা যাবে। আর এই অনিরুদ্ধ বাবুকে কোথাও যেতে বারণ করবে, তিনি কিন্তু একমাত্র সাক্ষী এই কেসটায়। রাখাল আমার কথা সমস্তটাই বুঝতে পেরেছিল, তাই সেদিনের মতো আমরা গজপতিবাবুর বাড়ি থেকে ফিরে এলাম। বাড়িতে ফিরে কিন্তু কেসটা নিয়েই ভাবতে লাগলাম। খুনিকে অনিরুদ্ধবাবু দেখতে পাননি, কিন্তু অনিরুদ্ধবাবু যদি মিথ্যে না বলেন তাহলে খুনির সাথে ঘরের সম্পর্কটা ঠিক মিলছে না। কেসটা আমায় সত্যি ভাবাতে লাগলো। এতটা বলে ব্যোমকেশ একটু চুপ করেছে, এমন সময় টেলিফোনটা বেজে উঠল। ব্যোমকেশ উঠে গিয়ে টেলিফোনটা ধরতেই বোঝা গেল অপর প্রান্ত থেকে কেউ কোনো কথা বলতে শুরু করেছেন। এই ধরনের ছোটোখাটো কথাবার্তা বলে টেলিফোনটা রেখে আবার এসে তার জন্য বরাদ্দ চেয়ারটায় বসল। আমি আর সত্যবতী উতলা হয়ে তাকিয়ে আছি দেখে ব্যোমকেশ বলল, ওই দাসবাবু টেলিফোন, একটা ব্যাপার দাসবাবুকে জানাতে বলেছিলাম, সেই ব্যাপারটাই তিনি জানাবেন। তারপর কি হলো? ওই কাজের লোকটার কাছ থেকে তোমরা নতুন কিছু জানতে পারলে? কাজের লোকটির কাছ থেকে নতুন করে জানার মতো তেমন কিছুই ছিল না, তবে আমার কিন্তু একবার মনে হয়েছিল কাজের লোকটি এইসব কিছুর সাথে যুক্ত থাকতে পারে। তবে তার সাথে কথাবার্তা বলে এবং তার ব্যাপারে বেশ কিছু খোঁজ খবর নিয়ে বোঝা গেল লোকটা সৎ, এইসব কিছুর মধ্যে তার কোনো সম্পর্ক নেই। কাজের লোকটি ফিরেছিল তারপর দিন দুপুরে। ফেরার সাথে সাথেই সে পুলিশের সাথে যোগাযোগ করেছিল। আসলে তার বাড়িতে খবর পাঠানো হয়েছিল পুলিশ মারফত, তাই কাজের গুরুত্বটা সে বুঝতে পেরেছিল। এমনকি কাজের লোকটি থানায় গিয়ে পৌঁছানোর সাথে সাথেই আমায় রাখাল টেলিফোন করে ডেকে নেয়। আমিও সময় নষ্ট না করে পৌঁছে গিয়ে দেখি রাখালের উল্টো দিকে চেয়ারে বসে আছে সেই লোকটি। ভদ্রলোকের নাম নিবারণ। ভদ্রলোকের মেয়ের বিয়ে সত্যি ছিল, তাই তাকে গ্রামে যেতে হয়েছিল। সে একরকম ভেঙে পড়েছে। তার একটা কারণ হতে পারে তার চাকরির নিশ্চয়তা কেটে যাওয়ায়। অজিত, তোমরা দেখবে একটা মানুষকে আমরা ঠিক যতটা ভালোবাসি তার থেকে বেশি কিন্তু মানুষটার উপর আমরা নির্ভর করি তার আর্থিক সক্ষমতার জন্য। আর্থিকভাবে সক্ষম একটা মানুষের প্রতি অন্য মানুষের যতটা আকর্ষণ থাকে, আর্থিকভাবে অক্ষম মানুষদের প্রতি কিন্তু ততটা আকর্ষণ থাকে না। কথাটা একটু শুনতে খারাপ মনে হলেও আসলে এটাই কিন্তু সত্যি। ভদ্রলোককে দেখে আমার সেটাই মনে হচ্ছিল। তার চোখের কোণে সামান্য জলও দেখা দিচ্ছিল। আমি যখন ঢুকলাম তখন শুনতে পেলাম রাখাল বলছে, দেখো, তোমার বাবুর খুনের ব্যাপারে যদি তুমি কিছু জেনে থাকো তাহলে আমাদের সেটা বলতে পারো। পরে যদি আমরা কেউ কিছু জানতে পারি তাহলে কিন্তু সেটা তোমার স্বাস্থ্যের পক্ষে ভালো হবে না, বলে দিলাম। আমি কিছুই করিনি স্যার, আমি তো জানতামই না। আমি মেয়ের বিয়ের জন্য কয়েকদিনের ছুটি নিয়ে গ্রামে গিয়েছিলাম, আর তার মধ্যে এমন সব হয়ে গেল। আমি ঢুকে তার পাশের চেয়ারটায় বসে জিজ্ঞাসা করলাম, কাউকে সন্দেহ হয় তোমার? মানে এমন কারোর কথা তোমার জানা আছে যার সাথে গজপতি বাবুর শত্রুতা ছিল? না, বাবুর সাথে কারোর তেমন কোনো শত্রুতা ছিল না। তবে বাবু সুদের কারবার করতেন, অনেককে টাকা পয়সা দিতেন, তাদের কাছ থেকে সুদও নিয়ে নিতেন। তবে সত্যি বাড়ি থেকে খুব একটা বের হতেন না।
সবাই তার কাছে এসে টাকা দিয়ে যেত। এই তথ্যটা আমার কাছে নতুন ছিল। গজপতি বাবু যে সুদের কারবার করতেন সেটা আমাদের জানা ছিল না, তাই সেটা শুনে আমি বললাম, সেটাই যদি হয় তাহলে তো ভদ্রলোকের শত্রু থাকতেই পারে। তিনি হয়তো কাউকে বেশ কিছু টাকা ধার দিয়েছেন, সেই টাকাটা দিতে পারছেন না, কিংবা অন্য কোনো সমস্যা, তার সমাধান খুন। এদিক দিয়ে ভাবলে কিন্তু খুনের একটা মোটিভ রয়েছে ব্যোমকেশ। হ্যাঁ, সেটা তো আসবেই, কিন্তু এখন সমস্যা হলেও তিনি টাকা ধার তো দিতেন কয়েকজনকে। তাদের মধ্যে কে খুনটা করেছে সেটা খুঁজে পাওয়া খুব একটা সহজ হবে না, কিন্তু রাখাল তাদের সবাইকে ধরে ধরে এমন কোনো সাহায্য হবে বলে মনে হয় না। তারা তো কেউ স্বীকার করবে না তারা সেদিন রাতে বাড়িতেই এসেছিল। তাই আচ্ছা, একটা কাজ করা যাক, তুমি গজপতি বাবুর ঘর থেকে কাগজপত্রগুলো ঘেঁটে দেখো, সেখান থেকে যাদের টাকা ধার দেওয়া হয়েছে তাদের নামগুলো খুঁজে বার করা যায় নাকি। নিবারণ তাতে সাহায্য করতে পারবে। আমি ততক্ষণে অন্য একটা ব্যাপার দেখে আসি। রাখাল নিবারণকে নিয়ে বেরিয়ে যেতে আমিও থানা থেকে বেরিয়ে পড়লাম। গজপতিবাবুর আগে চিনির ব্যবসা ছিল, সে ব্যবসার কয়েকটা খোঁজ খবর আমার হাতে এসে জুটেছিল। আমিও তাই সেখান থেকে যদি কিছু পাওয়া যায় তার খোঁজ নিতে বেরিয়ে পড়লাম। রাত্রে রাখাল আমায় টেলিফোন করে জানালো নিবারণের সাহায্যে গজপতিবাবুর বাড়ি থেকে কিছু কাগজপত্র পাওয়া গেছে, আর সেই কাগজপত্রের বেশ কয়েকজনের নাম রয়েছে যারা টাকা ধার করেছে তার থেকে। শুধু নাম নয়, তার পাশাপাশি ঠিকানা, টেলিফোন নাম্বার, এমনকি কত টাকা ধার করেছে সেটাও লেখা রয়েছে। সবই স্বাভাবিক বলে মনে হচ্ছিল, কিন্তু এর মধ্যেই হঠাৎ করে রাখাল একটা নাম আমায় বলল। তার সাথে বোধ হয় টাকার অঙ্কটা যখন রাখাল বলল, তখন আমি বুঝতে পারলাম খুনের আসল মোটিভটা বোধ হয় আমরা উদ্ধার করতে পেরেছি। ব্যোমকেশ এতটা বলে কিছুক্ষণ চুপ করে রইল। আমি বুঝতে পারছিলাম সে বোধহয় ব্যাপারটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে, তাই আমরা কিছু বললাম না। সত্যবতী একবার আমার মুখের দিকে তাকালো, তারপর আবার সামনের দিকে তাকালো। জানলা দিয়ে বাইরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর বলল, এই কেসটা যে সমাধান হয়েছিল সেখানে বলার মতো তেমন কিছু নেই, তবে এই চেষ্টায় আমরা একটা জিনিস বুঝতে পেরেছিলাম, মানুষ চাইলে নিজের অপরাধকে কিভাবে লুকিয়ে ভালো সাজতে পারে। তবে সেক্ষেত্রে অনেক কিছুই সে ভুল হয়ে যায়। খুনির পায়ের ছাপ, আঙুলের ছাপ কিংবা মার্ডার ওয়েপেন ছাড়াও যে খুনিকে শনাক্ত করা যায় সেটা আমরা সেদিন আরো ভালোভাবে বুঝতে পেরেছিলাম। আসল সমস্যাটা হলো মোটিভ। কোনো কিছু মোটিভ আমরা খুঁজে বার করতে পারলে খুব সহজেই খুনি পর্যন্ত পৌঁছানো যাবে। তার আগে হাজারবার চেষ্টা করলেও কিছুই করা সম্ভব নয়। আমরা যখনই মোটিভটা খুঁজে পেয়েছিলাম তখনই আমাদের কাছে কেসটা সহজ হয়ে এসেছিল। তবে আসল চমকটা কিন্তু তখনও বাকি ছিল। পরদিন সকালে আমরা আবার গিয়ে পৌঁছলাম গজপতিবাবুর বাড়িতে, আর সেখানে পৌঁছে নিবারণের সাথে আমরা গিয়ে ঢুকলাম গজপতিবাবুর ঘরে যেখানে খুনটা হয়েছিল। সেখানে ঢুকে দেখি গজপতিবাবুর ঘরের সে বাইরের দিকের জানলাটা বন্ধ। সেটা বন্ধ থেকে এগিয়ে যাওয়ায় পুলি দিয়ে তাকিয়ে বললাম, এই জানলাটা বন্ধ করে রেখেছে কেন? এই জানলাটা খোলা না থাকলে গজপতিবাবুর খুনিকে দেখা যেত না। ভাগ্যিস গজপতি খুলে রেখেছিলেন। আমার কথায় নিবারণ কেমন যেন অবাক হলো, তারপর বলল, এই জানলাটা খোলা ছিল আপনারা নিশ্চিতভাবে বলছেন বাবু? নিবারণের চোখে মুখে কেমন একটা অবাক বিস্ময়। তাকে এভাবে কথা বলতে দেখে রাখাল বলে উঠল, হ্যাঁ, এই জানালাটা তো খোলাই ছিল। তার জন্যই পাশের বাড়ির অনিরুদ্ধবাবু ক্ষণিকের জন্য খুনিকে দেখেছিলেন, কিছুটা খুনটা হতেও দেখেছিলেন। তবে তিনি তেমনভাবে কিছু বুঝতে পারেননি ঘরে কম পাওয়ারের আলো জ্বলছিল বলে। এই কথায় নিবারণ যেন আরো একটু অবাক হয়ে গেল, তারপর বলল, আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। বলি সে ঘরের আলোটা জ্বালিয়ে দিতেই আমরা দেখতে পেলাম ঘরের আলো বেশ উজ্জ্বল। এই দিনের বেলাতেও সেটা উজ্জ্বল বলেই মনে হচ্ছে। রাখাল বোধহয় বুঝতে পেরেছিল নিবারণ কি বলতে চাইছে, তাই সে বলল, বোধহয় সেদিন ছিল, সেই কারণেই গজপতিবাবু হারিকেন কিংবা অন্য কিছু জ্বালিয়েছিলেন। এটা হতেই পারে, কিন্তু বাবু কখনো এদিকটার জানলা খোলেন না, আর এদিকের জানলাটা খুলবেনই বা কেন? এদিকের জানলাটা খুললে তো পাশের বাড়ি দেয়াল দেখা যায়। বাবু খুললে সামনে রাস্তার দিকে জানলাটা খোলেন, কিন্তু সেদিন জানলা খুলেছিলেন কেন সেটাই তো বুঝতে পারছি না। এই কথায় আমি আর নিবারণ রাখালের মুখে চাওয়াচাওয়ি করলাম, তারপর বললাম, তুমি নিশ্চিত যে গজপতিবাবু এদিকে জানলাটা কখনো খুলতেন না? হ্যাঁ স্যার, আপনারা জানলাটা দেখলেই বুঝতে পারবেন। বলে সামনে এগিয়ে গিয়ে জানলাটা খুলে দেখালো। জানলার পেছনের দিকে সামান্য ঝুল মতো পড়ে আছে।
দেখি বোঝা যায় জানলাটা একইভাবে বন্ধ থাকে সব সময়। নিবারণ জানলাটা একবার হলেও বন্ধ করে দিতে জানলা থেকে ক্যাঁচ ক্যাঁচ শব্দ ভেসে এলো। সেটা শুনেই বোঝা যায় বহুদিন একইভাবে রয়েছে। এই একভাবে একটা জানলা সবসময় খোলা থাকতে পারে না, তবে একভাবে একটা জানলা সবসময় বন্ধ থাকতে পারে, যদি না সেই জানলার খোলার কোনো প্রয়োজন না হয়। কিন্তু রাখাল বলে উঠল, কিন্তু তাহলে সেদিন গজপতিবাবু জানালা খুলবেন কেন? আর তাছাড়া এতটা বলে ব্যোমকেশ চুপ করে রইল। কিছুক্ষণ সত্যবতী আর আমি আস্তে আস্তে অধৈর্য হয়ে পড়ছিলাম। তাই বললাম, আর তাছাড়া কি ব্যোমকেশ? একটা সামান্য জানলা খোলা ছিল নাকি বন্ধ ছিল, তার জন্য তুমি এতটা অধৈর্য হয়ে পড়লে কেন? আমার মনে হয় জানলা খোলা কিংবা বন্ধ থাকার সাথে এই কেসে খুনির একটা সম্পর্ক রয়েছে। কারণ খোলা জানলা দিয়ে অনিরুদ্ধবাবু সেই খুনিকে দেখতে পেয়েছিল। এইবার যদি গজপতি বাবু কখনো এসে এই জানলাটা না খোলেন, তাহলে সেই জানলাটা কে খুলেছিল? খুনি। কিন্তু সেই ঘরের মধ্যে এসে জানলা খোলার মতো সময় যদি পায়, তার মানে খুনটা আগেই করা হয়েছিল। তাহলে অনিরুদ্ধবাবু এই ব্যাপারগুলো দেখলেন কি করে? আমার তো সেটাই মনে হচ্ছে। তুমি ঠিকই বলেছ, তবে তখনো পর্যন্ত আমরা ব্যাপারটাকে সেভাবে ভাবিনি। আমরা ভেবে চলেছিলাম হয়তো গজপতিবাবু মনের ভুলে বা কোনো একটা কারণে জানলা খুলে রেখেছিলেন। একা ঘরের মধ্যে রয়েছেন, তাই জানলা খুলে রেখেছেন আলো বাতাস আসার জন্য। আর সেই সময় অনিরুদ্ধবাবু ব্যাপারটা দেখতে পারেন। কিন্তু এরপরই আরো একটা কথা মনে পড়ে যাওয়ায় প্রথমবারের মতো সন্দেহটা আমাদের মাথায় এলো। বিশেষ করে হয়তো আমার মাথাতেই এসেছিল, তাই বললাম, আচ্ছা, গজপতিবাবুর বাড়ির বাইরে বেরিয়ে পালানোর মতো কোনো রাস্তা কিন্তু অন্যদিকে নেই। একটাই আছে, সেটা হলো বাইরের রাস্তার দিকে। তাই অনিরুদ্ধবাবু যদি খুনটা দেখতে পাওয়ার সামান্য সময় পরেও বাড়ি থেকে বেরোন, তাহলেও কিন্তু ক্ষণিকের জন্য রাস্তায় খুনিকে দেখতে পাওয়ার কথা বলছো রাখাল। ব্যোমকেশ, আমার মনে হয় খুনির কাছে যথেষ্ট সময় ছিল। কারণ সে গজপতিবাবুর মাথায় আঘাত করে তাকে খুন করে তার মৃতদেহ ঘরের মধ্যে শুইয়ে রেখেছিল, এবং তারপর তাকে খুন করার মার্ডার ওয়েপন, এমনকি ঘর থেকে যে একটা দামি জিনিসপত্র নিয়ে যায়, সেটা আমাদের নিবারণ থানাতেই জানিয়েছে। কারণ সে তার আগেই বাড়িতে এসে ব্যাপারটা দেখে নিয়েছিল। কিন্তু চুরিটা নিশ্চয়ই খুনের পরে হবে, খুনের আগে হবে না। সেক্ষেত্রে কিন্তু অনিরুদ্ধবাবু কোনো একটা মিথ্যে কথা বলছেন। হয়তো তিনি খুনটা হতে দেখেননি, শুধুমাত্র চিৎকার শুনেছেন। আর না হলে তুমি কি বলতে চাইছো ব্যোমকেশ? আমি রাখালের দিকে তাকালাম, তারপর নিবারণের দিকে, তারপর গজপতিবাবুর ঘরের জানলাটার দিকে। অনিরুদ্ধবাবুর বাড়ির দিকে তাকাতে দেখতে পেলাম তার জানলাটা বন্ধ। আর না হলে আমাদের সন্দেহ করতে হবে অনিরুদ্ধবাবুকে। তার কাছে সময়, সুযোগ, এমনকি মোটিভ সব কটাই ছিল। ভেবে দেখো, গজপতিবাবুর দেনার খাতায় অনিরুদ্ধবাবুর নামও রয়েছে। তাছাড়া তিনি বাড়ির পাশেই থাকেন। তিনি জানতেন নিবারণ কয়েকদিন বাড়িতে থাকবে না। এছাড়াও সেটা হলো তার কাছে অফুরন্ত সময় রয়েছে। তাই নিশ্চিন্ত মাথায় তার ঘরে এসে কথা বলতে বলতে ভারী কিছু একটা দিয়ে তার মাথায় আঘাত করে তারপর দু একটা দামি জিনিসপত্র সরিয়ে ফেলে ব্যাপারটাকে চুরি আর খুন বলে দেখানো অনিরুদ্ধবাবুর কাছে যথেষ্ট সময় ছিল বলে ঘরের মধ্যে কোনো প্রমাণ আমরা পাইনি। সবটাই সাজানো গোছানো। যেটা আমার মনে হয় সব থেকে বেশি খটকার জায়গা ছিল, যেটা অনিরুদ্ধবাবু যদি খুনিকে দেখে থাকেন, তাহলে সবকিছু গুছিয়ে রাখার মতো সময় খুনি পেল কি করে? রইল ওই খোলা জানলাটা। নিবারণ গজপতিবাবুকে কখনোই জানলা খোলা রাখতে দেখেনি। তাহলে হঠাৎ করে সেদিনের জন্যই তিনি জানলা খোলা রাখবেন কেন? ব্যাপারটা যদিও দিনের বেলায় হয়, কিন্তু রাতের বেলা একা একটা মানুষ জানলা খোলা রাখবে কেন? যদি অনিরুদ্ধবাবু এই খুনটা করেন, তাহলে তিনি খুনটা করার পরে জানলার একটা পাল খুলে দিয়ে গেছিলেন, যাতে ব্যাপারটা তিনি প্রমাণ করতে পারেন আর খুনি খুন করে যাওয়ার সময় দরজা বন্ধ করে দিয়ে যাবে না। সেটা অনিরুদ্ধবাবু করতে পারেন, কারণ ঘরের ভেতরে আসতে তিনি কোনোভাবে চাইছিলেন না। তাই একটা ছুতো তৈরি করেন যে ঘরের দরজা বাইরে থেকে বন্ধ ছিল, আর তিনি সেটা খুলে আসতে চাননি, যাতে খুনির পায়ের ছাপ কিংবা হাতের ছাপ দরজা থেকে মুছে যায়। তাহলে তুমি বলতে চাইছো অনিরুদ্ধবাবুই গজপতিবাবুর খুনটা করেছে? কিন্তু শুধু অনুমানের ভিত্তিতে তো তাকে ধরা সম্ভব নয়। শক্ত কোনো একটা প্রমাণ তো আমাদের প্রয়োজন, তাই না? শক্ত প্রমাণ তার বিরুদ্ধে এই মুহূর্তে জোগাড় করা যাবে না, তবে আমরা তার জন্য একটা পরিকল্পনা করতে পারি।
সেটা সফল হবে কিনা আমার জানা নেই, তবে তোমরা যদি অনিরুদ্ধবাবুর ঘর সার্চ করে দেখো তাহলে আমার মনে হয় গজপতিবাবুর ঘর থেকে হারিয়ে যাওয়া দামি দু একটা জিনিস তার ঘরেই পাওয়া যাবে। এমনকি যেটা দিয়ে মাথায় আঘাত করে খুন করা হয়েছে সেটাও বোধহয় অনিরুদ্ধবাবু খুব যত্ন করে তার নিজের ঘরে লুকিয়ে রেখেছেন, কারণ তিনি নিজে পুলিশকে খবর দিয়েছেন, তাই তার উপরও পুলিশ সন্দেহ করবে সেটা তিনি ভাবতেও পারছেন না। আমার মনে হয় অনিরুদ্ধবাবু বাড়িতে না থাকাকালীন সেই ব্যাপারটা করলে খুব ভালো হয়। এর ব্যবস্থা আমি নিজেই করতে পারি। দাঁড়াও, আজ বিকেলেই সেই ব্যবস্থাটা করছি। তবে রাখাল, তুমি আর নিবারণ এই ঘরেই থাকবে। আমি টেলিফোন করে অনিরুদ্ধবাবুকে বাইরে বের করার চেষ্টা করব, তারপরে তোমরা ভেতরে ঢুকে জিনিসপত্র খোঁজার চেষ্টা করবে। নিবারণ বরং সঙ্গে থাকলে সে সহজেই চিনতে পারবে। ব্যোমকেশ এই কথাটা বলে একটু হেসে উঠল। তার হাসি দেখে আমরা বুঝতে পারলাম গল্পের শেষের দিকে আমরা চলে এসেছি। এবার আমি বলে উঠলাম, কি করলে বলো? তোমাদের তো অনিরুদ্ধবাবু ওই বাড়িতে ঢুকতে দেখেছিল, তাহলে সে এমনিতেই সাবধান হয়ে গিয়েছিল। তাহলে তাকে বাড়ি থেকে বার করলে কিভাবে? ব্যোমকেশ আগের মতোই রহস্যময়ভাবে হাসতে হাসতে আমার দিকে তাকিয়ে বলল, অজিত, অপরাধী যতই চালাক হোক না কেন, সে কোনো না কোনো একটা ভুল করে, আর অপরাধের সবচেয়ে বড় ভয় থাকে তার অপরাধ যাতে কেউ জেনে না যায়। অনিরুদ্ধবাবু খুব পরিকল্পনা করে খুন এবং পুলিশকে জানানোর ব্যাপারটা করে। নিজেকে বাঁচিয়ে রাখতে চেয়েছিলেন, কিন্তু এই জানলাটা তাকে ধরিয়ে দিল। জানলাটার ব্যাপারটা যদি তিনি না বলতেন তাহলে হয়তো আমাদের রহস্য খুঁজে বার করতে আরো কয়েকটা দিন সময় লাগবে। কিন্তু জানলার মিথ্যে গল্পটা বলে তিনি নিজের কবর নিজেই খুঁড়ে রেখেছিলেন। তাই আমি টেলিফোন বুথ থেকে তাকে টেলিফোন করে জানালাম যে তিনি গজপতিবাবুকে খুন করেছেন। তার প্রমাণ আমার কাছে আছে। যদি তিনি আধ ঘন্টার মধ্যে একটা নির্দিষ্ট জায়গায় আমার সাথে দেখা করে সেই প্রমাণটা নিতে চান তাহলে আমাকে কিছু টাকা দিতে হবে তাকে। গজপতিকে কিভাবে খুন করেছেন তাকে সমস্ত ব্যাপারটা খুলে বলার চেষ্টা করি এবং এটাও বলি, কিছু টাকা নিয়ে নির্দিষ্ট জায়গায় না এলে আমি সমস্ত প্রমাণ পুলিশের হাতে তুলে দেব। আর তাছাড়া ব্যোমকেশ বক্সী যে এই কেসটা তদন্ত করছে সেটা আমি জানি। এইভাবে কথাবার্তা বলে আমি টেলিফোনটা রেখে আবার টেলিফোন করি গজপতিবাবুর বাড়িতে জানাই। তারপর রাখালকে জানাই অনিরুদ্ধবাবু বাড়ি থেকে বেরিয়ে এলেই তার ঘরে ঢুকে ঘরটা সার্চ করা দরকার, বিশেষ করে বিছানার তলায় এবং এমন কোনো জায়গায় যেখানে লুকিয়ে রাখা থাকতে পারে কোনো কিছু, যেমন আলমারি বা বিছানার নিচ থেকে একমাত্র মার্ডার ওয়েপেনটা খুঁজে পেলেই কেসটা সাজাতে আমাদের সহজ হবে। পরের কাজগুলো সে মতোই হয়েছিল। অনিরুদ্ধবাবু আমার সাথে দেখা করার জন্য বাড়ি থেকে বেরিয়ে আসতে নিবারণ আর রাখাল তার বাড়িতে গিয়ে ঢুকে তাড়াহুড়োয় ভদ্রলোক দরজায় তালা না দিয়ে বেরিয়ে এসেছিলেন। না হলে অবশ্যই রাখাল দরজা ভাঙতে কিংবা তালা ভাঙতে পারত, কিন্তু তার প্রয়োজন হয়নি। ঘরের ভেতরে ঢুকে এখানে ওখানে পাওয়া যায় খুঁজতে খুঁজতে শেষে আলমারির ভেতর থেকে গজপতিবাবুর একটা পিতলের মূর্তি পাওয়া যায়। আর সত্যি কথা বলতে সেই মুহূর্তে তার পেছনের দিকে সামান্য রক্ত লেগেছিল, শুকনো, তবে দেখে বোঝা যায় মূর্তিটা থেকে রক্ত মুছে ফেলা হয়েছিল। সামান্য রক্ত কোনোভাবে মূর্তিটার একদম নিচের দিকে লেগেছিল, সেটা বোধহয় খেয়াল করেনি অনিরুদ্ধবাবু। তার ঘর থেকে কিছু টাকা উদ্ধার হয়। আমার সাথে তাদের কথা অনুযায়ী তারা টেলিফোন করে আমার ব্যাপারটা জানাতে আমি সোজা থানার দিকে বেরিয়ে পড়ি। সেদিন সমস্ত তথ্য প্রমাণের ভিত্তিতে রাতের দিকে অনিরুদ্ধবাবুকে আটক করা হয়। তখন আমি সেখানে ছিলাম না। পরে অনিরুদ্ধবাবুর সাথে আমার দেখা হয়। তখন তিনি জেলের ভেতরে বসে আছেন। পুলিশের জেলার কাছে তিনি সমস্ত স্বীকার করেন, এমনকি নিবারণ তার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে। তাছাড়া আরও একজন তার বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল, তিনিও পাশের একটা বাড়িতে থাকেন। তিনি রাতের বেলা অনিরুদ্ধবাবুকে গজপতিবাবুর বাড়ি থেকে বেরিয়ে আসতে দেখেছিলেন, আর যখন দেখেছিলেন তখন তার হাতে বেশ কিছু ছিল। এই সমস্ত প্রমাণের ভিত্তিতে অনিরুদ্ধবাবুর গ্রেফতারিটা খুব সহজেই হয়ে যায়। এমনকি আস্তে আস্তে তিনি চাপের মুখে সমস্যাটাই স্বীকার করে বসেন। তার ব্যবসা প্রায় ডুবে গিয়েছিল, কিন্তু গজপতিবাবুর কাছ থেকে নেওয়ার ধারের টাকা সুদ ক্রমশ বেড়েই যাচ্ছিল। তখন গজপতিবাবু বুঝতে পারেন টাকা দিতে পারবেন না, তখন তার কাছ থেকে তার বাড়িটা দাবি করেন। আসলে বাড়িটা দেখিয়ে কিন্তু অনিরুদ্ধবাবু গজপতিবাবুর কাছ থেকে টাকাটা নিয়েছিল। তাই তখন গজপতিবাবুর বাড়ির চাকর নিবারণ গ্রামের বাড়িতে কয়েকদিনের জন্য যায়। তখনই অনিরুদ্ধবাবু ভেবে বসেন সমস্ত পরিকল্পনা। তার বেশ কিছু টাকাও প্রয়োজন, আর গজপতিবাবুর খুনের ব্যাপারটা ঘাট থেকে নামিয়ে দেওয়া প্রয়োজন। আর দুটো কাজ একসাথে হবে যদি গজপতিবাবুকে খুন করা যায় আর তার ঘর থেকে বেশ কিছু টাকা চুরি করা যায়। তবে গোটা ব্যাপারটা এমনভাবে করতে হবে যেন তার উপর সন্দেহ না আসে, কারণ তিনি পাশেই থাকেন। আর তাছাড়া তার কাছে টাকা পাওয়ার কথাটা অনেকেই জানে। তাই গোটা ব্যাপারটা এমনভাবেই সাজান অনিরুদ্ধবাবু যাতে সাপও মরে অথচ লাঠিও না ভাঙে।
তাই তিনি নিজেই পুলিশকে খবর দেন এবং এমন ভান করেন যে তিনি খুন হতে দেখেছেন, কিন্তু অনেক চেষ্টা করেও খুনিকে দেখতে পাননি। সত্যি বলতে আমরাও তার কথাই প্রথমে বিশ্বাস করে নিয়েছিলাম, তবে পরে সবটাই বেরিয়ে পড়েছিল। তবে জেলে বসে থাকতে থাকতে অনিরুদ্ধবাবু রাগে গজরাতে গজরাতে আমায় বলেছিল, যদি কোনোদিনও ছাড়া পেয়ে যাই ব্যোমকেশবাবু, তাহলে যাদের জন্য আমি আজ ধরা পড়লাম তাদের কাউকে আমি ছাড়বো না। প্রথমে ওই দুজনের ক্ষতি করব, আর তারপর ব্যোমকেশ কিছুক্ষণ চুপ করে রইল। আমি আর সত্যবতী ব্যোমকেশের দিকে তাকিয়ে রইলাম। ব্যোমকেশ চেয়ার ছেড়ে উঠে জানলার দিকে গিয়ে বলল, অনিরুদ্ধবাবু যে মাস দুয়েক আগে ছাড়া পেয়েছে সে ব্যাপারটা আমি জানতাম, কিন্তু কাল রাতে তিনি আমায় টেলিফোন করে জানিয়েছেন তিনি আবার ফিরে এসেছেন এবং ওই দুজনের মধ্যে একজনকে তিনি খুব শিগগিরই ফোন করবেন। এখন এই অবস্থায় তাকে খুঁজে বার করাটা খুব দরকারি, উচিত। না হলে যদি একটা খুন হয়ে যায় তাহলে ব্যাপারটা বড্ড খারাপ হয়ে যাবে। আমি বুঝলাম ব্যোমকেশের গল্প শেষ হয়ে গেছে। সত্যবতী উঠে বাইরে রান্নাঘরের দিকে চলে যাচ্ছিল। আমিও উঠি করছি, এমন সময় টেলিফোনটা বাজল। ব্যোমকেশ হেঁটে গিয়ে টেলিফোনটা কানে চেপে ধরল। তারপর তার মুখের হঠাৎ একটা পরিবর্তন আমি লক্ষ্য করলাম, আর ব্যোমকেশের মুখ থেকে বেরিয়ে এলো একটা শব্দ, অনিরুদ্ধবাবু আপনি? কথাটা শুনেই সত্যবতী আর আমি ঘুরে ব্যোমকেশের দিকে তাকালাম। ব্যোমকেশের টেলিফোনটা ততক্ষণে কেটে গেছে, আমাদের দিকে তাকিয়ে রইল। তারপর বলল, যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হয়েছে অজিত। আর একটা খুন হয়ে গেছে, গজপতিবাবুর সেই কাজের লোক নিবারণ। ব্যোমকেশের হতাশ মুখের দিকে তাকিয়ে আমি আর সত্যবতী চুপ করে দাঁড়িয়ে রইলাম, কিছুই বলতে পারলাম না। ব্যোমকেশ টেবিলের উপর একটা সজোরে ঘুষি মেরে বলল, অনিরুদ্ধ রায়, তুমি যেখানেই থাকো না কেন আমি তোমাকে খুঁজে বার করবই করব। ব্যোমকেশ কাল গোটা দিন কোথায় কোথায় ঘুরে বেরিয়েছে তা আমরা কেউ জানি না। কাল বেশ রাত করে বাড়ি ফিরেছে, আমার সাথে দেখাও হয়নি। আসলে কাল রাতে আমি একটু তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়েছিলাম, তবে বিছানায় শুয়ে ঘুমটা আসি করছে, ঠিক তখন ব্যোমকেশ ফিরে এসেছে বুঝতে পারলাম। আর তা নিয়ে বৌঠানের সাথে একচোট রাগারাগিও হয়ে গেছে। তবে তখন আর এ ব্যাপারে কোনো খোঁজখবর নেওয়ার ইচ্ছে আমার হচ্ছিল না, কারণ আমি বুঝতেই পারছিলাম ব্যোমকেশ সেই খুনির সন্ধানে বেরিয়েছিল। আর তার ওপর গজপতিবাবুর সেই কাজের লোক নিবারণ খুন হয়ে যাওয়ায় ব্যোমকেশ একটু বেশিই চিন্তিত হয়ে পড়েছিল, কারণ তার মতে সেই খুনি আরও একজনকে খুন করতে চলেছে। কিন্তু সমস্যা হলো, এতদিন পরে জেল থেকে বেরিয়ে এসে সেই খুনি যে কোথায় রয়েছে তা খুঁজে বের করা খুব একটা সহজ হবে না। আর তাছাড়া নিবারণের এখনকার ঠিকানা, এমনকি এর পরে সেই খুনি যাকে নিশানা করতে চলেছে তারই বা ঠিকানা কোথায়, সেটা খুঁজে বার করতে হলে ব্যোমকেশকে বেশ কাঠখড় পোড়াতে হবে। তবে একটা গোটা দিন সে যখন বাইরে ঘুরে বেরিয়েছে, তার মানে কিছু না কিছু একটা খুঁজে বার করতে পেরেছে। এসব ভাবতে ভাবতেই কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম, নিজেও জানি না। পরদিন সকালে যখন ব্যোমকেশের ঘরে গেলাম, দেখি ব্যোমকেশ উঠে পড়েছে। নিজের টেবিলে বসে ডায়েরিতে কি সমস্ত লিখে রাখতে রাখতে নিজের মনে কিছু ভেবে চলেছিল। আমি ঘরে গিয়ে আমার চেয়ারটায় বসে একটু গলা খাঁকড়িয়ে প্রশ্ন করলাম, কি ব্যাপার ব্যোমকেশ, কিছু জানতে পারলে? আর কাল সারাটা দিন তুমি কোথায় ছিলে বলো তো? অনিরুদ্ধবাবুর ব্যাপারে খোঁজখবর নিতে গিয়ে কাল প্রায় বিকেল পর্যন্ত সময় নষ্ট হয়ে গেল, তবে তেমন কিছুই বার করতে পারিনি। তবে নিবারণ নামের লোকটা কোথায় ছিল সেটা জানতে পেরেছি, আর ঘটনাস্থলে গিয়ে জানতে পারলাম কাল রাতেই খুনটা হয়েছে। আজ সকালে পুলিশ ব্যাপারটা জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছিল। তা দাসবাবুর সাথে খোঁজখবর করতে করতে সেখানেও গিয়ে পৌঁছলাম, কিন্তু কাজে লাগার মতন তেমন কোনো তথ্য বার করতে পারলাম না। এখন সমস্যা হলো, দ্বিতীয় যে লোকটাকে অনিরুদ্ধবাবু খুন করতে চাইছেন তিনি তার পুরনো বাড়ি বদলেছেন। তার নিজের বাড়ি সেটা ছিল, তবে বাড়িটা বেশ পুরনো হয়ে যাওয়ায় তিনি সে বাড়িটা বিক্রি করে দিয়ে অন্য কোথাও বাড়ি কিনেছেন। এই খবরটাই জানা গেছে, তবে সেটা কোথায় সেটা কিন্তু আমি এখনও জানতে পারিনি। তবে আমার মনে হয় অনিরুদ্ধবাবু ব্যাপারটা খুঁজে বার করতে পেরেছেন, নাহলে এতটা নিশ্চিতভাবে তিনি পরের খুনের ব্যাপারটা আমায় জানাতে পারতেন না। আচ্ছা ব্যোমকেশ, তোমায় এটা অনিরুদ্ধবাবু জানিয়েছিলেন যে তিনি ভদ্রলোককে কবে খুন করবেন?
মানে এই সব কেসে তো অনেক সময় অপরাধী আগেভাগেই ব্যাপারটা জানিয়ে দেয়। অনিরুদ্ধবাবু একটু আলাদা অজিত। তিনি এমন কাজ করবেন বলে আমার মনে হয় না। তিনি কখনোই চাইবেন না কোনটা করার আগেই আমি তাকে ধরে ফেলি। যে সমস্ত অপরাধী নিজের উপর অতিরিক্ত আত্মবিশ্বাস থাকে তারা এই কাজটা করে। অনিরুদ্ধবাবু আমায় আগেই জানিয়েছিলেন তিনি 2টো খুন করবেন, তবে কাকে খুন করবেন সে কথাটা কিন্তু তিনি আমায় জানাননি। আর কাল খুনটা করার পরেই তিনি আমায় টেলিফোন করেছিলেন, কারণ খুনটা রাতের দিকে হলেও প্রথম রাতের দিকেই হয়েছে, অর্থাৎ আমায় যখন তিনি টেলিফোন করেছেন তার আগে। আমার মনে হয় খুনটা করার পরে তিনি কোনো টেলিফোন বুথ থেকে আমায় টেলিফোন করেছেন। এখন সমস্যা হলো, দ্বিতীয় খুন হওয়ার আগে যদি ভদ্রলোকের ঠিকানাটা আমি খুঁজে বার করতে না পারি তাহলে বড্ড সমস্যা অজিত। লোকাল পুলিশ কোনো সাহায্য করতে পারছে না? মানে তিনি ঠিকানা বদলে কোথায় গেছেন সে ব্যাপারটা পুলিশের কাছে যদি... ভদ্রলোকের নাম জানা গেছে। ভদ্রলোকের নাম তন্ময় চক্রবর্তী। এখানে যখন ছিলেন তখন ভদ্রলোকের একটি মেয়ে ছিল, তবে মেয়েটির বছর 2 আগে বিয়ে হয়ে গেছে। এখন ভদ্রলোক কোথায় থাকেন সে ব্যাপারটা জানা যায়নি, তবে তার মেয়ের সাথে যোগাযোগ করার একটা চেষ্টা করছে পুলিশ। যদি সেটা সম্ভব হয় তাহলে ভদ্রলোকের ঠিকানাটাও পাওয়া যাবে। তবে আশেপাশের লোকেদের কাছ থেকে যতটা জানা গেছে তাতে তিনি কলকাতাতেই কোথাও রয়েছেন। কিন্তু অজিত, এত বড় শহরে একটা মানুষকে খুঁজে বার করা সহজ নয়। তুমি কেসটা তাহলে কোন দিক থেকে তদন্ত শুরু করবে? ব্যোমকেশ, আমার তো মনে হয় অনিরুদ্ধবাবুর ব্যাপারে খোঁজ খবর নেওয়া থেকেই শুরু করা দরকার। তাকে খুঁজে বার করতে পারলেই ভদ্রলোককে খুঁজে বার করা যাবে। আর তার আগে যদি হজরতকে খুঁজে বার করা যায় তাহলে তার বাড়িতে পুলিশের পাহারার ব্যবস্থা করলেই হয়। সেটাই করছি অজিত। অনিরুদ্ধবাবুর সাথে জেলে যারা দেখা করতে এসেছিলেন তাদেরকেই খুঁজে বার করার চেষ্টা করছি। তাদের মধ্যে যারা বেশিবার অনিরুদ্ধবাবুর সাথে দেখা করতে এসেছেন নিশ্চয়ই অনিরুদ্ধবাবু জেল থেকে বেরিয়ে তাদের কাছেই যাবে। তিনি তার পুরনো বাড়িতে ফিরে আসেননি। জানা গেছে সেই বাড়িটা আসলে তার নয়, তিনি সেখানে ভাড়া থাকতেন। তাহলে সম্প্রতি তিনি এমন কোথাও আছেন যেখানে তাকে কেউ সাহায্য করছে অজিত। এখন আমার কাজ হবে তাকে খুঁজে বার করার। তার মধ্যে যদি পুলিশ এই দ্বিতীয় ভদ্রলোক মানে তন্ময় চক্রবর্তীকে খুঁজে বার করতে পারে তাহলে আমার কাজটা আরো সহজ হবে। ব্যোমকেশ কথাটা বললেও কাজটা যে সহজ হবে না সেটা আমি নিজেও বুঝতে পারছিলাম। এত বড় শহরে 2টো মানুষকে খুঁজে বার করা সহজ কাজ নয়। তবে অনিরুদ্ধবাবুর সাথে যারা দেখা করতে আসতো তাদেরকে খুঁজে বার করা যেতে পারে, কারণ জেলে কেউ দেখা করতে এলে তার নাম ঠিকানা সমস্ত কিছুই লিখে রাখা হয়। বিশেষ বিশেষ অপরাধের ক্ষেত্রে তাদের ব্যাপারে খোঁজ খবরও নেওয়া হয়। তবে একটা খুনের আসামির জন্য জেলের তরফ থেকে এত কিছু করা হবে না। তবে অন্তত আমরা ঠিকানাটা যদি জানতে পারি তাহলেই তো হয়ে গেল। ব্যাপারটা আমার মাথায় এসেছে যখন নিশ্চয়ই ব্যোমকেশও এই ব্যাপারে কিছু করেছে। না হলে একটা গোটা দিন সে যে অযথা বাইরে কাটাবে না সেটা আমিও জানি। আর এই ব্যাপারটা বোধহয় আমার চেয়ে ভালো আর কেউ জানে না, একমাত্র বৌঠান ছাড়া। একটু পরেই বৌঠান এসে আমাদের দুজনের জন্য চায়ের কাপ নামিয়ে রাখলো। তারপর বলল, বুঝলে ঠাকুরপো, কাল সারাটা দিন বাইরে বাইরে কাটিয়েছে। আজ যদি আবার বেরিয়ে পড়ে তাহলে কিন্তু তুমি দেখো, একা একা কোথাও যেতে দিও না। তুমিও সঙ্গে যাবে, আর তুমি সঙ্গে বেরোলে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসার চেষ্টা করবে। তোমায় চিন্তা করতে হবে না সত্য, আমি আজ আর কোথাও যাচ্ছি না। আর যদি গিয়েও থাকি তাহলে অজিতকে নিয়ে যাব না, কারণ এই মুহূর্তে অজিতকে নিয়ে বেরোনো সম্ভব নয়। যখন ওকে নিয়ে যাওয়া যাবে তখন নিশ্চয়ই নিয়ে যাব, তবে আজ আর নয়। তোমার বেরোনোর প্রয়োজন নেই তাই আজ বেরোচ্ছ না, সেটা আমি ভালোই বুঝতে পারছি। কিন্তু ব্যোমকেশ, আমাদের যত দেরি হবে তত কিন্তু তন্ময় চক্রবর্তীর বিপদটা বাড়বে। এদিকটা তোমার ভেবে দেখা দরকার। দেখছি অজিত, দেখছি। মোটামুটি বেশ কয়েকটা থানায় খবর পাঠানো হয়েছে, তারা তন্ময় চক্রবর্তীকে খুঁজে বার করার চেষ্টা করছে। তবে আসল সমস্যা হলো যদি আমাদের আগে অনিরুদ্ধবাবু তাকে খুঁজে বার করে তাহলেই। নিবারণ নামের লোকটার খুন কিভাবে হলো? ভদ্রলোক বর্তমানে অন্য একটা বাড়িতে কাজ করতেন। কাল রাতে বাড়ি ফিরে এসে রাতের খাওয়া দাওয়া সেরে ঘুমানো তোড়জোড় করছিলেন। ঠিক সেই সময় বাড়ির দরজায় কেউ কড়া নাড়ে। ভদ্রলোক বাইরে বেরিয়ে যান। তারপর একটু পরেই তার বাড়ির লোক বাইরে থেকে একটা চিৎকার শুনতে পায়। চিৎকার শুনে বাড়ির বাইরে এসে দেখতে পায় ভদ্রলোক মাটিতে পড়ে আছেন আর তার গলায় আঘাত। নিবারণবাবুর স্ত্রী পুলিশকে জানিয়েছেন তিনি বাইরে বেরিয়ে এসে একজনকে ছুটে পালাতে দেখেছেন, তবে অন্ধকারের মধ্যে আর কিছু দেখতে পাননি। আসলে নিবারণবাবুর বাড়ির আশেপাশে বেশ কয়েকটা বাড়িঘর থাকলেও জায়গাটা একটু বস্তি এলাকার মতো বলতে পারো। সেখানে অত রাতে লোকজন বাইরে থাকে, তবে হঠাৎ করে এমন একটা ব্যাপার হয়ে যাওয়া আর
নিবারণবাবুর বাড়ির বাইরের দিকটা সামান্য লোকজন কম থাকার জন্য ব্যাপারটা কেউ বুঝতে পারেনি। কিছুক্ষণের মধ্যেই সবাই পুলিশে খবর দেয়। পুলিশ চলে আসে, তবে সেই মুহূর্তেই অনিরুদ্ধবাবু আমায় টেলিফোন করেছিলেন। অজিত লোকটা বড্ড ভয়ঙ্কর। লোকটা যখন একবার ঠিক করেছে তন্ময়বাবুকে খুন করবে, তাহলে তন্ময়বাবুর সাবধানে থাকা প্রয়োজন অজিত। কিন্তু আমি তাকে খুঁজে বার করতে পারছি না। তো খুঁজে বার করতে পারলে তাহলে তাকে সাবধান করা যাবে। ব্যোমকেশ যে মনে মনে কেসটা নিয়ে অস্থির হয়ে পড়েছে সেটা বুঝতেই পারছিলাম, আর সেটাই স্বাভাবিক। কিন্তু একটা লোককে খুঁজে বার করা সহজ কাজ নয়, সেটা তো ব্যোমকেশকে বুঝতে হবে। আমি আর কিছুই বললাম না। ব্যোমকেশ নিজের কাজ করে যেতে লাগলো। সেদিনটা এরকমভাবেই কেটে গেল। ব্যোমকেশ মাঝে মাঝে টেলিফোন করলো কাউকে, তার কাছেও টেলিফোন এলো কয়েকটা, তবে নেহাত কাজের খবর কিছুই পাওয়া গেল না। তাই টেলিফোনটা রাখার পরে বারবার ব্যোমকেশের মুখটা হতাশ বলে মনে হলো। একটা খবর পাওয়া গেল পরদিন সকালে। কোনো এক থানা থেকে ব্যোমকেশকে টেলিফোন করে জানালো তাদের এলাকায় তন্ময় চক্রবর্তী বোধহয় থাকেন। বেশ কয়েক বছর আগে তিনি সেখানে এসেছিলেন, আর ব্যোমকেশের দেওয়া বিবরণ মতো ভদ্রলোকের সাথে নাকি সমস্ত কিছুই মিলে যাচ্ছে। তাই ব্যোমকেশ আর আমি সকাল 11টা নাগাদ বেরিয়ে পড়লাম তন্ময়বাবুর বাড়ির উদ্দেশ্যে। পুলিশ অফিসার যে ঠিকানা দিয়েছিলেন সেই ঠিকানায় আমরা পৌঁছতেই একটা বাড়ির সামনে এসে দাঁড়ালাম। বাড়িটা একতলা, দেখে বোঝা যায় একটু পুরনো ধরনের হলেও বেশ পাকাপোক্ত, সম্প্রতি মেরামত করা হয়েছে। বাড়ির দরজায় ব্যোমকেশ কড়া নাড়ায় ভিতর থেকে এক ভদ্রলোকের গলা শোনা গেল। কে? আসছি, একটু দাঁড়ান। আমি ব্যোমকেশ বক্সী, আর তন্ময়বাবুর সাথে একটু দেখা। দরজা খুলে এক ভদ্রলোক দাঁড়ালেন। তার পরনে একটা সাধারণ পাঞ্জাবি, নিচে সাদা রঙের পাজামা, চোখে চশমা, দু চোখের তলায় সামান্য কালি, মাথার চুল অর্ধেক সাদা অর্ধেক পাকা। ভদ্রলোক বাইরে বেরিয়ে আমাদের দুজনের মুখের উপর চোখ বুলিয়ে নিয়ে একটু ইতস্তত করে বললেন, আমি তন্ময় চক্রবর্তী, কিন্তু আপনাকে? আমি ব্যোমকেশ বক্সী, একটা বিশেষ প্রয়োজনে আপনার কাছে এসেছি। ব্যোমকেশ বক্সী? ও আচ্ছা, আপনি কি সেই সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী? আপনার মুখটা কেমন যেন চেনা চেনা লাগছে। কোথায় যেন দেখেছি আপনাকে। বেশ কয়েক বছর আগে আপনার পুরনো বাড়িতে আপনি আমাকে দেখেছেন। সেখানে আপনার বাড়ির কাছে গজপতি সামন্ত নামে একজনের খুনের কেসে আপনি সাক্ষী দিয়েছিলেন, আর আপনার সাক্ষীর উপর ভিত্তি করে অনিরুদ্ধবাবুকে গ্রেফতার করা হয়েছিল। আশা করছি এবার মনে পড়ছে। আর আমি কিন্তু গোয়েন্দা নই, আমি সত্যান্বেষী মাত্র তন্ময়বাবু। ভদ্রলোক যেন বেশ কিছুক্ষণ ভাবার চেষ্টা করলেন, তারপর চোখের চশমাটা একবার ঠেলে তুলে দিয়ে হঠাৎ মনে পড়েছে এমনভাবে বললেন, হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। হ্যাঁ, সেবার আপনি তো ছিলেন। তবে ভালো হয়েছে আপনি এসেছেন। আসুন আসুন, আপনাকেও আমার কিছু বলার আছে। ভেতরে আসুন। আমরা দুজন ভিতরে গিয়ে ঘরে বসতেই তন্ময়বাবু পাশের চেয়ারে বসলেন। আপনাদের জন্য কি একটু চা করব? আসলে আমার কাজের লোকটা আজ আসেনি। মাঝে মাঝে এমন করে, হঠাৎ করে ছুটি চেয়ে বসে। আর চাইলে না না তন্ময়বাবু, আপনাকে ব্যস্ত হতে হবে না। আপনি কি যেন একটা বলতে চাইছিলেন, সেটা বলুন। ব্যাপারটা হয়তো কিছুই নয় ব্যোমকেশবাবু, তবে আপনি যখন এখানে এসেছেন তার মানে কোনো একটা কারণেই এসেছেন। আর আপনি যখন সেই অনিরুদ্ধবাবুর কথাই তুললেন, তাই ব্যাপারটা আপনাকে বলেই ফেলি। আসলে বেশ কয়েকদিন ধরে আমি বাইরে বেরোলেই আমার মনে হচ্ছে কেউ আমাকে অনুসরণ করছে। তবে রাস্তায় এত মানুষের ভিড়ের মধ্যে আমি ভুলও ভেবে থাকতে পারি। তবে আরও একটা ব্যাপার হয়, আমি ধরুন কোনো সময় বাড়ির বাইরের সামনে যে উঠোনটা দেখতে পাচ্ছেন, সেখানে গিয়ে দাঁড়ালাম। আমার মনে হয় আমার বাড়ির কাছে রাস্তার উপর দিয়ে কেউ যেন হেঁটে গেল, কিন্তু আমি কেন জানি না মনে হচ্ছে ব্যাপারটা খুব স্বাভাবিক, কিছুই নয়। কিন্তু যখন আপনি এখন এলেন তাই আপনাকে বললাম, কিন্তু তার কোনো প্রমাণ আমি আপনাকে দেখাতে পারবো না। সবটাই আমার অনুমান বলতে পারেন। দেখুন তন্ময়বাবু, আমাদের মাঝে মাঝে এমন অনেক কিছুই মনে হয় যেগুলো মনে হওয়ার আসল কোনো কারণ নেই, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সেগুলো সত্যি হয়। আর আপনার কথা শুনে মনে হচ্ছে ব্যাপারটা আপনারা একবার নয় বেশ কয়েকবার মনে হয়েছে। তাই সেক্ষেত্রে আপনার যে ভুল হয়েছে সেটা আমি বলতে পারি না, কারণ তার একটা প্রমাণ আপনার কাছে না থাকলেও আমার কাছে আছে। তন্ময়বাবু যেন একটু অবাক হলেন,
তারপর বললেন, কি প্রমাণ ব্যোমকেশবাবু? না মানে আপনি কি বলতে চাইছেন? অনিরুদ্ধ বাবুকে যদি আপনার মনে থাকে তাহলে আপনার এটাও মনে থাকবে অনিরুদ্ধ বাবুর কেসটায় আপনি সাক্ষী দিয়েছিলেন, আর তাছাড়া গজপতিবাবুর বাড়ির কাজের লোক নিবারণবাবু সাক্ষী দিয়েছিলেন। আপনাকে খুবই দুঃখের সাথে জানাচ্ছি, নিবারণবাবু এর মধ্যেই খুন হয়ে গেছে। আর আমার সম্ভাবনা বলছে এরপর অনিরুদ্ধবাবু আপনাকে নিশানা করতে চাইছে। কথাটা শুনে তন্ময়বাবু কেমন যেন চমকে উঠলেন। তার মুখের ভাব দেখেই বোঝা গেল তিনি বেশ ভয় পেয়েছেন। সেভাবেই ব্যোমকেশকে বললেন, কিন্তু তিনি হঠাৎ আমায় খুন করতে চাইবেন কেন? আর তাছাড়া আমি তো কিছু ভুল করিনি। আমি যেটা দেখেছিলাম আমি তো সেটাই বলেছি। আপনি যা করেছিলেন ঠিকই করেছিলেন, তবে সেই কারণেই হয়তো অনিরুদ্ধবাবুর আপনার উপরে রাগ রয়েছে। তাই নিবারণবাবুকে খুন করার পরে সে এবার আপনাকে খুন করতে চাইছে। আপনি যে বাইরে গেলে কেউ আপনাকে অনুসরণ করে বলে মনে হয়, সেটা যতদূর মনে হয় ঠিকই। তবে আপনাকে একটা কথাই বলতে পারি, বাড়ির বাইরে এমনকি উঠোনেও বেরোবেন না। যদি কেউ দরজায় কড়া নাড়ে তাহলে তার নাম জিজ্ঞাসা করবেন এবং পুরোপুরিভাবে নিশ্চিন্ত হয়ে তারপরেই দরজা খুলবেন। অচেনা কাউকে ঘরের ভেতরে ঢুকতে দেবেন না। এই মুহূর্তে এইটুকু ছাড়া আর আমার কিছু বলার নেই। কিন্তু আপনি যখন জানেন অনিরুদ্ধবাবু আমার খুন করতে চাইছে, তাহলে আপনি তাকে গ্রেফতার করছেন না কেন? আপনি তো নিজেই বললেন নিবারণবাবুকে অনিরুদ্ধবাবু খুন করেছে। তাহলে আমরা চেষ্টা করছিলাম তন্ময়বাবু আপনাকে খোঁজার জন্য। এর মধ্যে 2 দিন আমাদের ব্যয় করতে হয়েছে। আজ আপনার ঠিকানাটা লোকাল পুলিশের কাছ থেকে জানতে পেরেছি। তবে আমার মনে হয় আমার আগেই অনিরুদ্ধবাবু আপনার খোঁজ পেয়ে গেছে, তাই আপনার উপর নজর রাখা শুরু করেছেন। তবে এখনও আপনাকে খুন করেননি, তার মানে নিবারণবাবুকে আগে খুন করতে চাইছিলেন। আর বোধহয় তারপরে আপনি বাড়ির বাইরে কোথাও যাননি। আর আপনার বাড়ির আশেপাশে বেশ কয়েকটা বাড়িঘর রয়েছে, তাই চট করে আপনার বাড়ির ভেতরে ঢোকার সাহসটা তিনি পাননি। বাড়ির পাশে একটা ক্লাব রয়েছে, সেখানে বেশ রাত পর্যন্ত ছেলে ছোকরারা আড্ডা মারে। তাদের জ্বালায় যে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো সেটাও হয় না ব্যোমকেশবাবু। ওদের জন্যই হয়তো আপনার এখনো কিছু হয়নি। ওরা অনেক রাত পর্যন্ত ওখানেই থাকে বলেই অনিরুদ্ধবাবু তেমন কিছু করার সুযোগ পাননি। ব্যাপারটা আপনার জন্য কিন্তু ভালোই হয়েছে। তবে আপনার বাড়ির আশেপাশে যখন তিনি ঘুরে বেড়াচ্ছেন, তাহলে আমার মনে হয় তাদের কাছ থেকে কিছু জানতে পারা যাবে। আমি কি একটা কাজ করবো ব্যোমকেশবাবু? আমার মেয়ের বিয়ে হয়েছে কলকাতার বাইরে। আমি কি কয়েকদিনের জন্য সেখানে চলে যাব? আপনি চাইলে চলে যেতেই পারেন, কিন্তু সেটা হলে কিন্তু অনিরুদ্ধবাবুকে ধরাটা আরও কঠিন হয়ে যাবে। তিনি আপনাকে না পেলে হয়তো অপেক্ষা করবেন। আপনি যখন ফিরে আসবেন তখন তিনি আপনার উপর আক্রমণ করার চেষ্টা করবেন। আর যদি তিনি একবার বুঝতে পেরে যান আপনি আপনার মেয়ের কাছে গেছেন, আর সেটাই স্বাভাবিক, আপনি কয়েকদিন এখানে না থাকলে তিনি সেটাই সন্দেহ করে আপনার মেয়ের কাছে কিন্তু ঠিক পৌঁছে যাবে। তখন আপনার সাথে সাথে আপনার মেয়ের কিন্তু বিপদ বাড়বে। তাই আমি বলি আপনি বাড়িতেই থাকুন। প্রয়োজন হলে আমি আপনার বাড়ির বাইরে পুলিশি পাহারার ব্যবস্থা করব, কিন্তু তাতে অনিরুদ্ধবাবু সাবধান হয়ে যাবে বলে এখন সেটা করতে চাইছি না। অন্য কোনো ব্যবস্থা করতে হবে। কি ব্যবস্থা করবেন ব্যোমকেশবাবু? সেটা আমার উপরই ছেড়ে দিন। আর একটা কাজ করবেন, আপনার কাজের লোকটি বিশ্বস্ত তো? এখানে আমি আসার পর থেকেই সে কাজের লোকটা রয়েছে, বেশ কয়েক বছর হয়েও গেল। তার বাড়ি আমি নিজেও চিনি, তবে সে কিছু করবে বলে মনে হয় না। ব্যোমকেশবাবু, লোকটা কাজের বাইরে বেশি কথা বলে না, সময় মতো আসে, সময় মতো চলে যায়। তবে মাঝে মধ্যে বড্ড ছুটি করে। আসলে তার বাড়িতে তার অসুস্থ মা রয়েছে, তাছাড়া তার আর কেউই নেই। মায়ের জন্যই তাকে মাঝে মাঝে ছুটি করতে হয়। তবে আমি একা থাকি, তাই ব্যাপারটা সামলে নিতে পারি। কি আর করা যাবে ব্যোমকেশবাবু? মানুষ হয়ে আর একজন মানুষের দুরবস্থার সময় যদি এটুকু নাই করতে পারলাম, তাহলে আর কি করলাম? মানবিকতা থাকা খুব ভালো তন্ময়বাবু, তবে সাবধানে থাকবেন। অতিরিক্ত ভালো মানুষের কিন্তু মাঝে মাঝে বিপদ আসতে পারে। আপনার কাজের লোকটিকে একটু চোখে চোখে রাখবেন। আর যেটা বললাম, প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোবেন না। আমি ব্যবস্থা করছি। আর এই আমার টেলিফোন নাম্বারটা রইল, যদি তেমন কিছু হয় তাহলে আমি টেলিফোন করবেন। আর ভালো কথা, আপনার বাড়ির বাইরে যাকে ঘুরে বেড়াতে দেখছেন তাকে কি আপনি দেখতে পেয়েছেন? আর প্রত্যেকবার আপনি যাকে অনুসরণ করার কথা বলছেন সে কি একই মানুষ না অন্য কেউ? কোনোবারই তার মুখ দেখতে পাইনি ব্যোমকেশবাবু। আসলে তার গায়ে একটা চাদর থাকে, সেই চাদরটা অর্ধেক মুখে জড়ানো থাকে বলে কোনোবারই বোঝা যায়নি। তবে রাতের বেলা বাড়ির সামনে যখন ঘোরাঘুরি করে তখন কিন্তু কোনো চাদর থাকে না। তাহলে যতদূর মনে হচ্ছে অনিরুদ্ধবাবু নিজেই হবে, কারণ আপনি তাকে চেনেন। অন্য কেউ হলে তাকে চিনতে পারার কথা আপনার নয়। সেক্ষেত্রে একটা সম্ভাবনা থেকে যাচ্ছে।
কিন্তু অনিরুদ্ধবাবুকে খুঁজে বার করা দরকার। শেষের কথাটা ব্যোমকেশ যেন নিজের মনেই বলল। তারপর উঠে দাঁড়িয়ে বলল, আচ্ছা, আজ তাহলে চলি তন্ময়বাবু। যেগুলো বললাম মাথায় রাখবেন, আর সমস্যা হলে লোকাল থানায় কিংবা আমায় টেলিফোন করে নেবেন। অযথা বিপদ বাড়াবেন না কিন্তু। আর প্রয়োজন না হলে এখন কয়েকদিন আপনার মেয়ের সাথে যোগাযোগ রাখবেন না। ব্যোমকেশ আর আমি তন্ময়বাবুর বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় নামার পরে ব্যোমকেশকে প্রশ্ন করলাম, ব্যোমকেশ, তুমি ভদ্রলোককে তার মেয়ের সাথে যোগাযোগ না রাখতে বললে কেন? দেখো অজিত, এই ভদ্রলোকের একমাত্র মেয়ে ছাড়া আর কেউ নেই। সেক্ষেত্রে ভদ্রলোক মেয়ের সাথে যোগাযোগ রাখবেন তত কথায় কথায় মেয়েকে সমস্যাটা বলে ফেলবেন, তারপর তার মেয়ে এখানে আসার চেষ্টা করবে। না হলে তার বাবাকে তার কাছে নিয়ে গিয়ে রাখার চেষ্টা করবে সে। তার মেয়েও জড়িয়ে পড়বে, আর সেটাই আমি চাই না। ভদ্রলোককে বোধহয় তার মেয়েকে ব্যাপারটা জানানো থেকে বারণ করার প্রয়োজন ছিল, বুঝলে? এখন কি একবার যাবে নাকি তন্ময়বাবুর বাড়িতে? তাহলে গিয়ে তাকে ব্যাপারটা বারণ করে দিয়ে আসতে পারতে। এখন আমাদের অন্য একটা জায়গায় যেতে হবে অজিত। তন্ময়বাবুকে না হয় বাড়ি ফিরে একবার টেলিফোন করে নেওয়া যাবে। এখন সেখানে না গেলে দেরি হয়ে যাবে। চলো। আমরা যে কোথায় যাচ্ছিলাম সেটা আমি জানতাম না, আর ব্যোমকেশ সে ব্যাপারে কিছুই বলল না। আমরা সেখান থেকে একটা ভাড়া গাড়ি করে একটা নির্দিষ্ট জায়গায় এসে নামলাম। তারপর সেখান থেকে গলির ভিতরে বেশ খানিকটা ঢুকে এক ভদ্রলোকের সাথে দেখা হতেই ব্যোমকেশ প্রশ্ন করল, আচ্ছা বলছি, এখানে জীবন সমাদ্দারের বাড়িটা কোনটা? ভদ্রলোক আমাদের দুজনকে একবার দেখলেন, তারপর আঙুল তুলে পিছনের দিকে একটা বাড়ি দেখিয়ে দিলেন। ব্যোমকেশ তাকে ধন্যবাদ বলে সেখান থেকে হাঁটতে হাঁটতে সেই বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। তারপর দরজায় কড়া নাড়তেই বুঝলাম ভিতর থেকে কেউ একজন দরজা খুলতে বাইরে আসছে। এক ভদ্রলোক বাইরে বেরিয়ে এসে আমাদের দেখেই কেমন যেন চমকে গেলেন। তারপর বললেন, কে আপনারা, আর এখানে কেন? আপনি বোধহয় জীবন সমাদ্দার, তাই না? হ্যাঁ, কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না। আমি আসলে আপনার চেনার ভদ্রলোকের ব্যাপারে খোঁজ খবর নিতে এসেছি। তার নাম অনিরুদ্ধ রায়। তার ব্যাপারে আপনি কি কিছু বলতে পারেন? আমি স্পষ্ট দেখলাম নামটা শুনেই বোধহয় ভদ্রলোক একটু চমকে উঠলেন। তারপর বললেন, না, আপনার বোধহয় কোথাও একটা ভুল হচ্ছে। ওই নামে তো আমি কাউকে চিনি না। ভুল কি করে হবে? আপনি নিজেই তো জেলে অনিরুদ্ধবাবুর সাথে দেখা করতে যেতেন, আর আপনার ঠিকানা আমরা জেলের খাতা থেকেই পেয়েছি। আপনি বেশ কয়েকবার অনিরুদ্ধবাবুর সাথে দেখা করতে গিয়েছিলেন। কথাটা শুনে ভদ্রলোক কেমন যেন করলেন। তারপর বললেন, আমি একটু আসছি, দাঁড়ান 1 মিনিট। কথাটা বলেই ভদ্রলোক ঘরের ভিতর ঢুকে গিয়ে হঠাৎ করে দরজাটা বন্ধ করে দিলেন। ব্যাপারটা হঠাৎ কি হলো আমরা বুঝতে পারলাম না, কিন্তু তারপরেই ব্যোমকেশ বলল, অজিত, তাড়াতাড়ি ঘরের ভেতরে ঢোকার চেষ্টা করতে হবে। কিন্তু ঘরের ভিতর ঢোকার জন্য দরজা ধাক্কা দিতেই বোঝা গেল দরজাটা ভিতর থেকে বন্ধ হয়ে গেছে। আমরা ঘরের দরজায় ধাক্কা দিচ্ছি দেখে পাশের বাড়ির এক ভদ্রলোক এগিয়ে এলেন। এসে বললেন, এই আপনারা কারা বলুন তো? হ্যাঁ, এভাবে দরজা ধাক্কা দিচ্ছেন কেন? আমরা পুলিশের লোক। এই বাড়ির মালিকের সাথে আমাদের একটু কথা বলার দরকার ছিল, কিন্তু ভদ্রলোক আমাদের দেখেই দরজাটা বন্ধ করে দিয়েছেন। তাই কথাটা শোনার পরেও কিন্তু সেই ভদ্রলোক কেমন যেন অদ্ভুতভাবে আমাদের দিকে তাকিয়ে রইলেন। তাই দেখে ব্যোমকেশ বলল, বেশ কয়েকদিন আগে এই ভদ্রলোকের চেনায় একজন জেল থেকে ছাড়া পেয়ে এখানে এসে লুকিয়েছে। সেই লোকটি শহরে একটা খুন করেছে। সেই ব্যাপারে আমরা এখানে এসেছি। কথাটা শুনে ভদ্রলোক যেন ভাবলেন। তারপর বললেন, হ্যাঁ হ্যাঁ, আপনারা ঠিকই বলেছেন। বেশ কয়েকদিন ধরে একজন অচেনা লোককে এই বাড়িতে আমি থাকতে দেখেছি। তবে লোকটা কিন্তু দিনের বেলা আসে না, আসে রাতের বেলা। বেশ সন্ধ্যার দিকে লোকটাকে আসতে দেখি, আর সকালেই চলে যায়। আমি আসলে সকাল সকাল উঠে পড়ি তো, তাই লোকটাকে দেখেছি। তবে যখনই আসে একটা চাদর জড়িয়ে থাকে। ভদ্রলোকের ডান গালের কাছে কি একটা জরুল আছে? সেটা তো বলতে পারবো না, তবে জীবন এত বছর ধরে এখানে একাই আছে। সেই লোকটাকে বেশ কয়েকদিন ধরে এখানে দেখতে পাচ্ছি। ব্যাপারটা কি বলুন তো, আর খুনটা হয়েছেই বা কার? এখন এত কিছু বলার সময় নেই। অজিত, অজিত, ওই দেখো লোকটা পালাচ্ছে। ব্যোমকেশের কথায় ডান দিকে তাকিয়ে দেখলাম একটা বাড়ির পাঁচিলের উপর থেকে একটু আগে আমাদের সামনে দাঁড়িয়ে থাকা লোকটা লাফ দিয়ে নেমে দৌড়ে চলে যাচ্ছে। আমি আর ব্যোমকেশ পিছু পিছু দৌড়ে গেলাম। পিছনে লোকটা তখন চুপ করে দাঁড়িয়ে আমাদের দেখতে লাগলো, কিন্তু বেশ কিছুটা দৌড়ে যাওয়ার পরে লোকটাকে আমরা আর দেখতে পেলাম না।
ব্যোমকেশ কেমন যেন হতাশভাবে একটা হাত দিয়ে অন্য হাতের ওপর ঘুষি মেরে বলল, একটুর জন্য আমাদের হাত থেকে বেঁচে গেল অজিত। আমি নিশ্চিত এই লোকটাই কিছু জানতো, আর এই লোকটার কাছেই অনিরুদ্ধবাবু আশ্রয় নিয়েছিলেন। তবে এখন কি করা যায়? আমার মনে হয় অনিরুদ্ধবাবু রাতের বেলায় বাড়িতে ফিরে আসবেন। তাহলে তো সমস্যা মিটেই গেল। এই বাড়ির কাছাকাছি পুলিশি পাহারা রেখে তারপর ভদ্রলোক ফিরে এলে তাকে গ্রেফতার করলেই হলো। ব্যাপারটাও তো সহজ হবে না অজিত। যেভাবে অনিরুদ্ধবাবুকে গ্রেফতার করতে পারলেও তার বিরুদ্ধে শক্ত কোনো প্রমাণ কিন্তু দেখানো যাবে না। আর তিনি যেহেতু একবার জেল খেটে এসেছেন, সেক্ষেত্রে তার জন্য পুলিশ আলাদা ব্যবস্থা নিলেও প্রমাণ ছাড়া তাকে দোষী সাব্যস্ত করা যাবে না। আর নিবারণবাবুর খুনের ক্ষেত্রে তাকে কিন্তু কেউ দেখেনি, এমনকি নিবারণবাবুর স্ত্রীও অনিরুদ্ধবাবুর মুখ দেখেননি। তাই আমাদের হাতে কোনো প্রমাণ থাকবে না। তাহলে এখন তুমি কি করবে বলে ভাবছো? অপেক্ষা করতে হবে অজিত। অনিরুদ্ধবাবুর একটা ভুলের জন্য অপেক্ষা করতে হবে, তবে তন্ময়বাবু যাতে কোনো ক্ষতি না হয় সে ব্যাপারটাও দেখতে হবে। অনিরুদ্ধবাবুকে এমন সময় গ্রেফতার করতে হবে যখন তিনি একটা ভুল করবেন কোনো, আর সেই ভুলটা হবে তন্ময়বাবুর উপর আক্রমণ করার সময়, তাই তো? কিন্তু ব্যাপারটা কি খুব বেশি বাড়াবাড়ি হয়ে যাবে না? যদি আমাদের কোনো ভুল হয়ে যায় তাহলে কিন্তু তন্ময়বাবুর... একটু বাড়াবাড়ি তো করতেই হবে অজিত, নাহলে এমন একটা অপরাধীকে যে ধরা যাবে না। আর অনিরুদ্ধবাবুকে ধরতে না পারলে কিন্তু বড় একটা সমস্যা তৈরি হবে। সে যে তন্ময়বাবুকে খুন করার পরেও থেমে থাকবে তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। তাকে আমি ধরিয়ে দিয়েছি, সেক্ষেত্রে তার একটা রাগ আমার উপরে রয়েছে। আমার মনে হয় তন্ময়বাবুর পরে সে আমার উপর আক্রমণ করার চেষ্টা করবে। তাহলে এবার কি করবে ব্যোমকেশ? এখন এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ হবে বলে মনে হয় না। তার চেয়ে ভালো বাড়ি ফিরে চলো। বাড়িতে গিয়ে দাসবাবুর সাথে একবার কথা বলতে হবে, আর কোনো একটা ব্যবস্থা করতে হবে। জীবনবাবুর কাছেই যখন অনিরুদ্ধবাবু ছিলেন ব্যাপারটা আমরা নিশ্চিত করতে পেরেছি, তাহলে অনিরুদ্ধবাবুকে খোঁজার জন্য সময় নষ্ট করার প্রয়োজন নেই। তার বদলে তন্ময়বাবুকে সাবধান করতে হবে, আর পরবর্তী পদক্ষেপ নিয়ে ভাবতে হবে। চলো বাড়ি ফিরে যাই। ব্যোমকেশ আর আমি বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরে এসে নিজেদের চেয়ারে বসে ভেবে চলেছি এরপর কি করা দরকার। এমন সময় সত্যবতী এসে ঢুকলো ঘরে। আমাদের দুজনের চিন্তিত মুখ দেখেই বোধহয় বলল, কি হয়েছে বলো তো? যেই কারণে বেরিয়েছিলে সেটা কি হলো? না সত্য, একটুর জন্য আমাদের হাতের সামনে থেকে বেরিয়ে গেল। তাকে ধরতে পারলেই মাথাটা ঠিক চলে আসতো সত্য, কিন্তু কিছু একটা খুঁজে যখন পেয়েছো তাহলে বাকিটাও ঠিক বেরিয়ে যাবে। অত ভেবো না, মাথা ঠান্ডা করে কাজ করো। সেটাই করছি সত্য, তবে সমস্যা হলো বেশি দেরি হয়ে গেলেও বিপদ ঘটে যেতে পারে। তুমি যেমন ভয় পাচ্ছ বিপদ ঘটে যেতে পারে, তেমনি তোমার হাতের সামনে থেকে বেরিয়ে গেছে মানে অপরাধীরও ততই ভয় থাকবে। এত তাড়াতাড়ি সে কিছু করবে বলে তোমার মনে হয় কি? ব্যোমকেশ সত্যবতীর কথা শুনে হঠাৎ করে সামনের দিকে তাকালো, তারপর বলল, আচ্ছা অজিত, জীবনবাবু পালিয়ে যাওয়ার সময় যে ভদ্রলোকের সাথে আমাদের দেখা হয়েছিল তিনি ঠিক কি বলেছিলেন বলো তো অনিরুদ্ধবাবুর ব্যাপারে? আমি তো তখন জীবনবাবুকে নিয়েই ভাবছিলাম, তাই ব্যাপারটা অতটা শুনতে পাইনি। ওই তো ভদ্রলোক মনে হয় বলেছিলেন অনিরুদ্ধবাবু সন্ধ্যের দিকে জীবনবাবুর বাড়িতে ফিরে আসে, তারপর সকাল হলেই বেরিয়ে যায়। আর তাছাড়া বেশ কয়েক বছর জীবনবাবু সেখানে একা থাকলেও সম্প্রতি সেখানে অন্য কেউ এসে জুটেছে, আর সেই অন্য কেউই বোধহয় অনিরুদ্ধবাবু। ব্যোমকেশ চুপ করে কি যেন ভাবল, তারপর বলল, জীবনবাবু যেভাবে পালিয়ে গেলেন তাতে এত তাড়াতাড়ি তিনি বাড়ি ফিরে আসবেন না। তিনি আসবেন রাতের বেলা, আর রাতের বেলা যদি অনিরুদ্ধবাবু আসে তাহলে তখনই জীবনবাবু সমস্তটা তাকে বলবে, আর তাতে তিনি নিশ্চিন্ত হয়ে যাবেন যে তাদের পেছনে কেউ লেগেছে। অর্থাৎ এত তাড়াতাড়ি তিনি কিছু করার চেষ্টা করবেন না বলে মনে হয়। তাহলে দুটো জিনিস হবে ব্যোমকেশ, একটা আমাদের লাভ, আর একটাতে কিন্তু আমাদের কোনো লাভ নেই। অনিরুদ্ধবাবু যদি গা ঢাকা দেন তাহলে তাকে ধরা যাবে না, আর যদি তিনি তন্ময়বাবুর উপর আক্রমণ করার চেষ্টা করেন তাহলে কিন্তু আমরা একটু সতর্ক থাকলেই তাকে ধরতে পারবো। আমার কথাটা বোধহয় ব্যোমকেশের পছন্দ হলো, তাই ব্যোমকেশ উঠে গিয়ে দাসবাবুকে টেলিফোন করে গোটা ব্যাপারটা খুলে বলল। তারপর বোধহয় অনিরুদ্ধবাবুর বাড়িতে, মানে আসলে যেটা জীবনবাবুর বাড়ি সেখানে, আর তন্ময়বাবুর বাড়ির আশেপাশে সাদা পোশাকের পুলিশের পাহারা বসাতে বলল। আমার মনে হলো কাজটা করে ভালোই হলো, তবে ব্যোমকেশ আরও একটা কথা বলে দিল, আশেপাশে কাউকে ঘুরে বেড়াতে দেখলে তাকে অনুসরণ করতে। সে যদি কিছু না করে বসে তাহলে তাকে ধরতে না, একমাত্র সে যদি তন্ময়বাবুর বাড়িতে ঢুকে কিছু করার চেষ্টা করে তাহলেই তাকে গ্রেফতার করতে।
আর জীবনবাবুর বাড়ির ওপরে শুধু নজর রাখতে, কি ঘটছে সেটাই দেখতে। টেলিফোনের কথা শেষ করে ব্যোমকেশ এসে সামনের চেয়ারে বসে ক্লান্তভাবে বলল, আজ রাতে কিছু হবে বলে মনে হয় না অজিত। আজকে রাতটা ভালো করে ঘুমিয়ে নাও, তারপর কাল দেখা যাবে। এরপর আর আমাদের মধ্যে তেমন কোনো কথা হলো না। রাতে বিছানায় শুয়ে বারবার ভেবে চললাম, রাতের মধ্যে যদি তন্ময়বাবুর উপর আক্রমণ করে তাহলে কি হবে। কিন্তু পুলিশি পাহারা যখন আছে তখন ভয় কিছুটা কম। তাই একসময় এসব ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে ব্যোমকেশকে দেখতে পেলাম না। সে কোথায় যেন বেরিয়ে গেছে। আমায় বাইরে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতে দেখে বৌঠান বলল, সে বেরিয়েছে, তুমি উঠলে তোমায় বলে গেছে টেলিফোনের কাছাকাছি থাকতে। বোধহয় টেলিফোন করতে পারে, আর তাছাড়া থানা থেকেও টেলিফোন আসতে পারে। কোথায় গেছে বলো তো? তুমি কিছু জানো? আমি কালকের সমস্ত ব্যাপারটা বৌঠানকে খুলে বললাম। শুনতে শুনতে বৌঠান একসময় বলল, এতটা কাজ থেকে ছেড়ে দিলে তোমাদের আগেই সাবধান থাকা উচিত ছিল। বোঝা উচিত ছিল লোকটা পালাবার চেষ্টা করতে পারে। আমরা কি করে বুঝবো এমনটা হবে? আমাদের তো ভদ্রলোক ঘরের ভিতর ঢুকতে বললেন, তারপর আমরা ঢুকতে যাব এমন সময় দরজাটা বন্ধ করে দিলেন। এখন যদি সেই খুনি ওই ভদ্রলোকের উপর হঠাৎ আক্রমণ করে বসে, তাহলে কি হবে বলো তো? এই কথার উত্তর আমার জানা ছিল না, তাই আমি কিছুই বলতে পারলাম না। তার বদলে ব্যোমকেশের ঘরে এসে টেলিফোনের সামনে বসে রইলাম। ব্যোমকেশ ফিরল বিকেলের দিকে। তবে তার আগে আমার সামনে টেলিফোনে মোট 3টে ফোন এলো। একটা দাসবাবুর, অন্যটা তন্ময় চক্রবর্তীর, আর শেষেরটা যতদূর সম্ভব অনিরুদ্ধবাবুর। দাসবাবু টেলিফোন করে ব্যোমকেশকে খুঁজলেন। ব্যোমকেশকে না পেয়ে পরে টেলিফোন করবেন বলে টেলিফোন রেখে দিলেন। তন্ময় চক্রবর্তী জানালেন তিনি একটা ভুল করে বসেছেন। তিনি ব্যোমকেশের কথা না শুনে তার বিপদের কথাটা তার মেয়েকে জানিয়েছেন। এবার মেয়ে তাকে বলেছে তার বাড়িতে চলে যেতে, আর না হলে সে নিজে এসে এখানে কয়েকদিন থাকবে। তবে শেষ টেলিফোনটা বলার মতো। আমি টেলিফোনের আওয়াজ শুনে উঠে গিয়ে ফোনটা তুলতেই ওপার থেকে ভেসে এলো, গন্ধ শুকতে শুকতে আমার বাসায় এসেই পড়লেন তাহলে। কিন্তু লাভ তো কিছু হলো না। তবে এখানে আর বেশি দিন থাকা যাবে না, তাড়াতাড়ি কাজ সেরে এখান থেকে চলে যেতে হবে। তবে আপনার হিসেবটা কিন্তু বাকি থাকবে, সেটা ঠিক সময় মতো আমি হিসেব করে নেব। আমায় কথা বলার কোনো সুযোগ না দিয়েই ভদ্রলোক ফোনটা কেটে দিলেন। আমি বসে বসে ভাবতে লাগলাম, তাহলে অনিরুদ্ধবাবু কিছু একটা খুব তাড়াতাড়ি করবেন। তার বাড়ি পর্যন্ত ব্যোমকেশ পৌঁছে গেছে দেখে তিনি আর বেশি সময় নেবেন না। তবে পুলিশের পাহারা যদি থাকে তাহলে তার মধ্যে দিয়ে অনিরুদ্ধবাবু কি কিছু করতে পারবেন? ব্যোমকেশ ফিরতেই তাকে সমস্ত কথা খুলে বললাম। শুনতে শুনতে ব্যোমকেশের মুখে কেমন যেন হাসি ফুটে উঠছিল। আমার কথা শেষ হতেই ব্যোমকেশ বলল, পাখি বোধহয় ফাঁদে পা দিয়েছে অজিত। আমি আজ সকাল থেকে পুলিশি পাহারা তুলে দিয়েছি। আমার মনে হয় তাই অনিরুদ্ধবাবু ব্যাপারটা নিজে লক্ষ্য করেছেন, আর পুলিশি পাহারা তুলে দেওয়ার জন্য তিনি এবার যত তাড়াতাড়ি সম্ভব তন্ময়বাবুকে ফোন করে এখান থেকে সরে পড়তে চাইছে। কিন্তু শেষটা যে এখনো বাকি আছে। কিন্তু তুমি যে পুলিশের পাহারা তুলে দিলে, তাহলে এবার যদি অনিরুদ্ধবাবু দিনের বেলা তন্ময়বাবুর বাড়িতে চলে যায় তখন কি হবে? আর তাছাড়া তুমি এত চিন্তা করছো কেন অজিত? তোমার মনে আছে তন্ময়বাবুর বাড়ির কাছে একটা ক্লাব রয়েছে, আর সেই ক্লাবে বেশ কিছু ছেলে থাকে বেশ রাত পর্যন্ত। তাদের সাথে আমি এই বিষয়টা নিয়ে কথা বলেছি। তারা আমায় মোটামুটি চেনে, আর তাই কথা বলে তাদের সাথে ব্যবস্থা করতে সুবিধা হয়েছে। তুমি কি তাহলে নিজে রাতের বেলা তন্ময়বাবুর বাড়িতে বাইরে পাহারা দেবে? অনিরুদ্ধবাবু অত কাঁচা খেলোয়াড় নয় অজিত। অনিরুদ্ধবাবুকে ওভাবে টেক্কা দেওয়া যাবে না, তবে কিভাবে টেক্কা দিতে হবে তার ব্যবস্থা আমি করে এসেছি। বোধহয় আজ রাতেই কিছু একটা ঘটবে, আর অনিরুদ্ধবাবুকে হাতে নাতে ধরা যাবে। ব্যোমকেশের কথা শুনে আমি কিছুই বুঝতে পারলাম না ব্যোমকেশ কী ব্যবস্থা করে এসেছে। তবে সে যখন কিছু বলতে চাইছে না তখন তার কাছ থেকে আর কিছু জানা যাবে না। ব্যোমকেশকে দেখলাম খুব নিশ্চিন্ত মনে নিজের পড়ার টেবিলে বসে ডায়েরিতে কিছু লিখল। তারপর উঠে হাত মুখ ধুয়ে চেয়ারে বসে বেশ আরাম করে চা খেতে লাগলো। আমি একবার তাকে প্রশ্ন করলাম, তুমি কি করেছো বলো তো? আর এত নিশ্চিন্ত তুমি হচ্ছ কি করে যে আজ রাতেই অনিরুদ্ধবাবু ধরা পড়বেন? তন্ময়বাবুর মেয়ে আজ সকালেই এসেছে বোধহয়। তোমায় যখন তিনি টেলিফোন করেছিলেন আর কিছুক্ষণ পরেই তার মেয়ে এসে পড়েছে, আর সে তন্ময়বাবুকে এখান থেকে নিয়ে যেতে চাইছে।
আমি একটু বুদ্ধি করে ব্যাপারটা আশেপাশে ছড়িয়ে দিয়েছি যে কাল সকালেই তন্ময়বাবু এখান থেকে চলে যাবেন, আর বেশ কয়েক মাস আর মেয়ের বাড়িতেই থাকবে তার। আমার মনে হয় এইটুকুতেই কাজ হবে। কিন্তু আজ রাতে যদি অনিরুদ্ধবাবু আক্রমণ করেন, তাহলে তন্ময়বাবুর সাথে তার মেয়েও তো বিপদের সম্ভাবনা রয়েছে। এমন একটা ব্যাপার তুমি এত সহজে উড়িয়ে দিচ্ছ কিভাবে? ব্যোমকেশ আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, অজিত, একটু অপেক্ষা করো না। কথায় আছে না, সবুরে মেওয়া ফলে। সবুরে যে মেওয়া ফলে সে কথাটা আমি জানতাম, কিন্তু সেটা যে এমনভাবে ফলবে সেটা ভাবতে পারিনি। পরদিন সকালে ব্যোমকেশের টেলিফোনে একটা টেলিফোন আসে। আমি আর ব্যোমকেশ বেরিয়ে পড়লাম থানার উদ্দেশ্যে। থানায় গিয়ে দেখি দাসবাবু বসে আছেন, আর জেলের গড়াদের ভিতরে দেওয়ালে হেলান দিয়ে বসে আছে এক ভদ্রলোক। তার গোটা শরীরে আঘাতের চিহ্ন দেখেই বোঝা যায় তার উপর দিয়ে ভীষণ ঝড়ঝাপটা গেছে। ব্যাপারটা দেখে আমি একটু অবাক হলাম। তখন ব্যোমকেশ তাকে দেখে আমায় বললেন, দেখে নাও অজিত, দেখে নাও, ইনি হলেন সেই অনিরুদ্ধবাবু যার জন্য আমাদের এত দৌড়াদৌড়ি, এত কাজ করতে হলো। আমি তাকিয়ে দেখলাম ভদ্রলোককে মনে রাখার মতো তেমন একটা চেহারা নয়, বেশ ছোটোখাটো শরীর, ডান গালের উপর একটা জৌড়ুল আছে, দু চোখের তলায় কালি পড়েছে, মাথার চুল বেশ লম্বা, মুখে খোঁচা খোঁচা দাড়ি, চেহারা একটু রোগার দিকেই। আমাদের দিকে একবার তাকিয়ে ভদ্রলোক মুখ নামিয়ে নিলেন। ব্যোমকেশ জেলের গড়াদের কাছে দাঁড়িয়ে বলল, কি বলেছিলেন অনিরুদ্ধবাবু? তন্ময়বাবুকে খুন করে তারপর শহর থেকে চলে যাবেন, পরে এসে আমার সাথে হিসেব মিটিয়ে নেবেন, তাই তো? এখন বলুন তো, তাহলে কে কার হিসেব মেটাবে? আমি জানি আপনার বিরুদ্ধে শক্ত কোনো প্রমাণ নেই, তবে নিবারণবাবুর স্ত্রী আপনাকে পালাতে দেখেছিল। সে যদি একবার আপনার কথা বলে তাহলে কিন্তু আপনার জেল থেকে বের হতে সমস্যা হয়ে যাবে। আপনার গায়ে থাকা চাদরটা কিন্তু তিনি দেখেছিলেন, আর আপনাকে কাল ধরার সময়ও আপনার গায়ে সেই চাদরটাই ছিল। তাই ব্যাপারটা একটু সহজ হবে। হ্যাঁ, খুব মেরেছে না অনিরুদ্ধবাবু? খুব লেগেছে আপনার? কথাটা শুনে আমি কেমন যেন অবাক হলাম। তারপর বললাম, এই ব্যোমকেশ কি হয়েছে বলো তো? আর অনিরুদ্ধবাবুকে ওভাবে মেরেছে কারা? তার গোটা শরীরে তো আঘাতের চিহ্ন। ক্লাবের যে ছেলেদের দলের জন্য তন্ময়বাবু শান্তিতে থাকতে পারছিলেন না, সেই ক্লাবের ছেলেগুলোই অনিরুদ্ধবাবুকে এই বিপদ থেকে বাঁচিয়েছে। আমি জানতাম তন্ময়বাবুর শহর ছেড়ে চলে যাওয়ার খবরটা একবার চাউর করে দিতে পারলে অনিরুদ্ধবাবু কাল রাতেই আক্রমণ করবে তন্ময়বাবুর বাড়িতে, আর তাই পুলিশি পাহারা সরিয়ে রেখেছিলাম। আমি নিজেও যাইনি, তবে ক্লাবের ছেলেদের বলে রেখেছিলাম রাতের বেলা ক্লাব তাড়াতাড়ি বন্ধ করে অন্ধকার করে রাখতে, আর ক্লাবের জানলার ফাঁক দিয়ে তন্ময়বাবুর বাড়ির দিকে নজর রাখতে। যদি বাইরে থেকে কাউকে ভেতরে ঢুকতে দেখা যায় তাহলে তাকে তখনই ধরে জেরা করতে হবে। যদি ঠিকঠাকভাবে কিছু বলতে না পারে তাহলে যে কি করতে হবে সেটা তুমি চোখের সামনেই দেখতে পাচ্ছ অজিত। অবাক বিস্ময়ে আমার মুখ প্রায় হাঁ হয়ে এলো। তার মানে কি ব্যোমকেশ সেই ছেলেগুলোকে বলেছিল অনিরুদ্ধবাবুকে এভাবে মারতে? আমার মনে হলো নিবারণবাবুর মৃত্যুর রাগটা ব্যোমকেশ ভুলতে পারেনি, আর সেই কারণেই অনিরুদ্ধবাবুর উপর দিয়ে সেই রাগটা এভাবে বার করল। তবে সমস্ত ব্যাপারটা যখন ভালোভাবে মিটেই গেছে, তাহলে আর অকারণ সেটা নিয়ে ঘাঁটিয়ে লাভ নেই। আমি চেয়ারের একপাশে বসে পড়লাম। দাসবাবু ব্যোমকেশের দিকে তাকিয়ে বললেন, সত্যিই ব্যোমকেশ বাবু, আপনি যদি বুদ্ধি করে তন্ময়বাবুর বাড়ি ছেড়ে যাওয়ার ব্যাপারটা ছড়িয়ে না দিতেন তাহলে হয়তো অনিরুদ্ধ বাবু এখনো তন্ময়বাবুর ওপর আক্রমণ করার চেষ্টা করতো না, আর তাহলে তাকে ধরাও যেত না। একটা শক্ত প্রমাণ তার বিরুদ্ধে রয়েছে। তিনি রাতের বেলা তন্ময়বাবুর বাড়িতে ঢুকে তাদেরকে মারার চেষ্টা করেছিলেন, এমন একটা কেস বানিয়ে ফেলেছি আমি। এরপরে যদি নিবারণবাবুর স্ত্রী তাকে শনাক্ত করতে পারে তাহলে ওনার জন্য জেল থেকে বেরিয়ে আসাটা সহজ হবে না। কিন্তু আরো একজনকে যে ধরতে হবে দাসবাবু। দাসবাবু অবাক হয়ে ব্যোমকেশের দিকে তাকিয়ে বললেন, আবার কাকে ধরতে হবে? শুধু অনিরুদ্ধবাবুকেই যে ধরলে হবে না, তার সাথে ধরতে হবে জীবনবাবুকে। অনিরুদ্ধবাবুকে থাকার জায়গা থেকে শুরু করে তন্ময়বাবুকে অনুসরণ করা কিংবা নিবারণবাবুকে খুন করার ব্যাপারটা পর্যন্ত জীবনবাবু এর মধ্যে রয়েছে। তাই শুধু শুধু অনিরুদ্ধবাবুকে শাস্তি দিলে তো চলবে না, জীবনবাবুকেও শাস্তি দিতে হবে। তবে তার জন্য আপনাকে বেশি কিছু করতে হবে না। একটা দিন সময় নিয়ে সকালের দিকে চলে গেলেই জীবনবাবুকে বাড়িতেই পাবেন। আমার মনে হয় তাকে একটু চাপ দিলেই তিনি ব্যাপারটা স্বীকার করে ফেলবেন। আর তাকে ধরার আরও একটা কারণ হলো তিনি অনিরুদ্ধবাবুর ব্যাপারে অনেক কিছুই বলতে পারবেন, আর প্রয়োজন হলে তাকে আপনি সাক্ষী হিসেবে ব্যবহার করতে পারবেন। এমন একটা শক্তপোক্ত সাক্ষী থাকলে আমার মনে হয় না আপনার কোনো অসুবিধা হবে। দাসবাবু হেসে ব্যোমকেশের দিকে তাকিয়ে বললেন,
কি বলেছে আপনাকে ধন্যবাদ দেব ব্যোমকেশ বাবু? আপনি কেসটা তো সলভ করে দিলেনই, তার উপর সাক্ষীও জোগাড় করে দিয়েছেন। বাহ, এছাড়া আর আপনাকে বলার কিছুই নেই আমার। সত্যি ব্যোমকেশ বাবু, আপনি না থাকলে যে কি হতো। আমি না থাকলে কিছুই হতো না। আমি না থাকলে আপনি নিজেই সমস্ত কিছু বার করে ফেলতে পারতেন। পুলিশ যে অনেক কাজই করতে পারে দাসবাবু। পুলিশ কিন্তু নেহাত ফেলনা নয়। নেহাত আমার মাথা ঘামাতে ভালো লাগে, তাই কিছু কিছু কেস আমি হাতে নিই। নাহলে পুলিশ নিজেই একটু ভালোভাবে সমস্ত কেস ঘাটলে তারা নিজেরাই সব কিছু বার করে নিতে পারতো। অন্তত আপনার মতো পুলিশ অফিসার থাকতে আমাদের যে কোনো একজনকে যে ভারতে মরতে হবে সে ব্যাপারে আমি নিশ্চিত। দাসবাবুর হাসিটা যেন কান পর্যন্ত ছড়িয়ে পড়ল। সেভাবেই হেসে তিনি বললেন, কি যে বলেন ব্যোমকেশ বাবু, এ আপনার বাড়াবাড়ি। ব্যোমকেশ উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, তাহলে চলুন দাসবাবু, ওই ক্লাবের ছেলেগুলোকে সামান্য কিছু দিয়ে আসতে হবে। তারা আমার কথায় এত বড় একটা কাজ করলো, আর তাছাড়াও তাদেরও একটা বিপদের সম্ভাবনা থেকেই যাচ্ছিল, কারণ অনিরুদ্ধবাবুর কাছে অস্ত্র ছিল। বাইরে বেরিয়ে এসে ব্যোমকেশকে বললাম, তুমি কতগুলো নিরস্ত্র ছেলেদেরকে অনিরুদ্ধবাবুর সামনে পাঠিয়ে দিলে? তার কাছে তো অস্ত্র ছিল। কে বললো ওদের কাছে অস্ত্র ছিল না? অস্ত্র না থাকলে অনিরুদ্ধবাবু এমন হাল হলো কি করে? তবে অনিরুদ্ধবাবুর কাছে যেমন ছুরি ছিল, তেমন ওদের কাছেও এত ভালো কোনো অস্ত্র না থাকলেও তাদের কাছে কি ছিল বলো তো? আমি অবাক হয়ে ব্যোমকেশের দিকে তাকিয়ে থাকতেই ব্যোমকেশ বলল, তাদের কাছে ছিল ক্রিকেট ব্যাট। ক্রিকেটের উইকেট, আর সব থেকে বড় অস্ত্র ছিল তাদের পাড়ায় আসা একজন মানুষের প্রতি তাদের কর্তব্য। এর থেকে বড় অস্ত্র আর কিছুই হতে পারে না বোধ হয়। ব্যোমকেশ আমার থেকে হাঁটতে হাঁটতে খানিকটা এগিয়ে গিয়েছিল। আমি পিছন থেকে ব্যোমকেশের দিকে তাকিয়ে রইলাম। মাঝে মাঝে মনে হয় এই মানুষটাকে আমি পুরোপুরিভাবে বুঝি, আবার মাঝে মাঝে মনে হয় এই মানুষটাকে বোঝার মতো ক্ষমতা আমার কেন বোধহয় কারোরই নেই।